সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1053তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ছেলে মোহাম্মদ তাজুল ইসলামের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক পারিবারিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল কালো জাদু করে নিজের পুত্রবধূকে কুকুর বানিয়ে রাখে এক শাশুড়ি। দেখেন, মানুষ তো কখনো কুকুর হতে পারে না, এটা তো সম্ভব না, কিন্তু কালো জাদু যে কতটা ভয়ানক এবং এই কালো জাদু যে কি করতে পারে, আমি এরকম কালো জাদুর ব্ল্যাক ম্যাজিকের গল্প আমি অনেক প্রচার করেছি, কিন্তু আজকের এই তাজুল ইসলামের গল্পটা পড়ার পরে বিশ্বাস করেন আমি অবাক হয়ে গিয়েছি। একটা কথা স্পষ্টভাবে মাথায় রাখবেন, যারা কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, তারা কখনোই জান্নাতে যেতে পারে না, তারা কখনোই স্বর্গে যেতে পারে না। যেই ধর্মেরই হকটা কেন, কোনো ধর্মে ব্ল্যাক ম্যাজিককে স্বীকৃতি দেয়নি। এটা যারা করে তারা পৃথিবীর নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়। এই জন্য সবাইকে অনুরোধ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত এই গল্পটা শোনেন, আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। এক পারিবারিক বউ শাশুড়িকে নিয়ে একটা গ্রামীণ গল্প, এবং এই গল্পটা আপনাকে এমন এক বাস্তবতার সম্মুখীন করবে যে বাস্তবতা আপনি কখনো সিনেমার পর্দায় অথবা গল্পের পাতায় পড়েননি। তাই সবাইকে অনুরোধ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত নোয়াখালীর ভাই তাজুল ইসলামের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে তাজুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তাজুল ইসলাম, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদি সহ আমার ছোট একটা বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা নোয়াখালী শহর থেকে অনেক দূরে, কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন কৃষক। যদিও আমার বাবার পেশা হয়ে থাকে কৃষি, কিন্তু আমি জন্ম হওয়ার পর থেকে, আমার বুঝ হওয়ার পরে আমি একটা জিনিস দেখে আসছি যে আমার বাবা একটা মাজারের খাদেম হিসাবে কাজ করে। আমাদের এলাকাতে একটা পাগলা বাবার মাজার আছে। ওই পাগলা বাবার মাজারে আমার বাবা কাজ করে। এক কথায় আমার বাবা ওই মাজারের খাদেম। আমার বাবা ছিলেন ওই মাজারের খাদেম, এবং অনেক মানুষ ওই মাজারে মানত করত, ডিম দিত, মুরগি দিত, কেউ ছাগল গরুর মতো বড় বড় জিনিস উপহার দিত বা দান করত। তো আমার বাবা সেইগুলোকে বিক্রি করতো এবং বিক্রি করে মাজারের উন্নয়ন কাজের জন্য ব্যয় করত। আমার বাবা 5 ওয়াক্ত নামাজি ছিল এবং যথেষ্ট পরিমাণে ধার্মিক একজন মানুষ। আমাদের এলাকার মানুষ আমার বাবাকে অনেক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসত। ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করায়। আমি সেই মাদ্রাসায় পড়াশোনা করতাম, এবং মাদ্রাসায় পড়াশোনা করা অবস্থায় আমি একটা জিনিস খুব খেয়াল করে দেখতাম যে বেশিরভাগ ক্ষেত্রে আমার মা আমার বাবার সাথে খুব ঝগড়া করতো। মানে কোনোভাবেই আমার বাবা একটু শান্তি পাইত না। ধরেন, সুযোগ পাইলে মাঠে ঘাটে কাজ করত, এরপর আবার মাজারের খেজমত করত। এত পরিশ্রম করে আসার পরেও দিন শেষে যখন ঘরে ফিরতো, তখনই আমার মা আমার বাবার সাথে ঝগড়া লেগে যেত, এবং এত পরিমাণে ঝগড়া করতো যে আমার মা যখন ঝগড়া লাগতো, আশেপাশের ঘরের মানুষরা ঘর থেকে বেরিয়ে যেত। আমার আম্মা এত লাউডলি শব্দ করে আব্বার সাথে ঝগড়া করতো। তো কি আর কর, আমরা ভাই বোন হয়ে গেছি, আমরা বড় হয়ে গেছি, এখন তো আর চাইলেও আমার বাবা কিছু করতে পারে না। মা যখন এভাবে বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করে, তখন আমার বাবা আমার দাদির কাছে যায়। দাদির কাছে গিয়ে শুধু দাদিকে বকাবাধ্য করে যে আপনিই তো বিয়ে করে আনছিলেন, আপনিই তো বলেছিলেন যে এরকম মেয়ে হয় না, এত সুন্দর মেয়ে, এত ভালো মেয়ে, এত গুণবতী মেয়ে, দেখেন তার গুণের এখন ছড়াছড়ি, তার গুণের কারণে আমার বাড়ির আশেপাশের, আমার ঘরের আশেপাশের মানুষ ঘরে থাকতে পারে না। আমার দাদি তখন বলে, আমি কি আর জানতাম এরকম হবে, এখন এরকম হয়েছে, তোর কপাল খারাপ, তোর ভাগ্য খারাপ, আল্লাহর কাছে প্রার্থনা কর, হয়তো সব কিছু একটা সময় ঠিক হবে। আমার আব্বা বলে, আর কবে ঠিক হবে, আমি কবরে গেলে। এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমরা ঘরের মধ্যে ঘুমিয়েছি। আব্বা সেদিন কী করছে, সারাদিন কাজ করছে। মানে ওই সময় ধান কাটার সময় ছিল, তো সারাটা দিন ধান কাটছে। ধান কাটার পরে রাতে যখন আমরা ঘুমিয়ে পড়ছি, প্রায় 9টা সাড়ে 9টার দিকে আমার আব্বা তখন মাজারে গেছিলো। সারাদিন মাজারে যাই নাই, মাজারটা একটু দেখার জন্য মাজারে গেছে, এবং মাজারে যাওয়ার পরে মাজার থেকেই হঠাৎ করে অনেকগুলো লোক চিৎকার দিচ্ছে। মাজারটা আমাদের বাড়ির পাশেই ছিল। চিৎকার দেওয়ার পরে তখন দৌড়ে গেলাম আমি তখন মানে আমার তন্দ্রায় চলে আসছে, ঘুমের মধ্যেই ছিলাম। আমার বয়স তখন খুব বেশি না, হয়তো 7 থেকে 8 বছর বা 9 বছর, বড় জোর হলে এতটুকুই হবে। তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম। চিৎকার শুনে মাজারের দিকে দৌড় দিলাম, আমি, আমার বোন, আমার মা, আমার দাদি সহ, এবং যাই দেখতেছি যে আমার বাবা মাজারের গেটে পড়ে আছে, এবং আমার বাবার মুখ থেকে ফেনা বেরোচ্ছে, মানে খুব খারাপ একটা অবস্থা। ওই সময় আপাকে ধরাধরি করে আমরা ভ্যানগাড়িতে তুলি, এবং ভ্যানগাড়ি করে আমাদের এলাকায় যেই হসপিটাল ছিল আর কি, সরকারি হসপিটাল, এই সরকারি হসপিটালে নিয়ে যায়। আমি, মা, আমার বোন,
আর আমার দাদি তখন বাড়ির দিকে চলে যায়। আমার মা বললো আপনি বাড়িতে যান, তো দাদি বাড়িতে যায়। পরে হসপিটালে নিলে পরে হসপিটালে ডাক্তার বলে আমার আব্বাকে নাকি সাপে কাটছে, এবং সাপে যে কাটছে এটা অনেকক্ষণ হয়ে গেছে, কলিজার মধ্যে সাপের ওই বিষ ধরে গেছে। আমার আব্বার কলিজায় সাপের বিষ ধরে গেছে এবং আমার আব্বা মারা গেছে। মানে এত পরিমাণের কষ্ট পাইছি। হঠাৎ করে আমার ভালো বাবা ঘরে আসলো, সারাদিন মাঠে ঘাটে কাজ কাম করলো, খুব পরিশ্রম, খুব ক্লান্ত শরীর নিয়ে ঘরে এসে খাওয়া দাওয়া করলো, এবং খাওয়া দাওয়া করে পরে আব্বা তখন হচ্ছে একটু মাজারটা দেখতে আসছে, যে সারাদিন মাজারে যায় নাই, মাজারটা একটু পরিদর্শন করতে আসছে। এবং আসার পরে এরকম একটা ঘটনা ঘটবে এইটা আমরা কেউ কখনো স্বপ্ন চিন্তা করতে পারিনি, এবং খুব বেশি কষ্ট পেয়েছি। এক পর্যায়ে বাবাকে নিয়ে আসলাম বাড়িতে। তো বাবা যেহেতু মসজিদের মানে আপনার মাজারের খাদেম ছিল, তো সেখানে অনেক মানে ধর্মীয় লোকজনের সাথে আমার আব্বার সম্পর্ক ছিল। তখন দেখা গেল যে অনেক ধর্মীয় লোকজন আমাদের বাড়িতে আসতে শুরু করে, এবং আমার আব্বার জানাজাতে এত পরিমাণের মানুষ হয় যে আমাদের অত্র এলাকাতে এত মানুষ মরেছে, কিন্তু কারো জানা যায় এত পরিমাণের মানুষ হয়নি। আমার আব্বার জানাজার মধ্যে এত পরিমাণের মানুষ হয়। যাই হোক, আব্বার যখন দাফন কাফন হয়ে যায়, এরপরে আমাদের ওই মাজারটা, মানে এই ঘটনার পরে আমাদের ওই মাজারটা এলাকার লোকজনে ভেঙে দেয়। এলাকার লোকজনে ভেঙে দেওয়ার কারণ হচ্ছে, অনেকেই বলে যে ওই মাজারে অনেক হিন্দু ধর্মের মানুষরা আছে, তারা এসে দুধ দেয়, কলা দেয়। তো মুসলমানরা এটা দেয় না, হিন্দুরা এসে মাজারে দুধ দেয়, কলা দেয়, এবং ওই দুধ কলা দেওয়ার কারণেই মাজারের আশেপাশে ভয়ঙ্কর রকম সাপ অনেকেই দেখে আসছে বেশ কয়েকদিন ধরে। আমার আব্বার মৃত্যুর পরে এই কথাগুলো শুনতে পাচ্ছি যে অনেকেই দেখতো, মানে মাজারের আশেপাশে বড় বড় কালসাপ ঘুরে বেড়াতো। তো হয়তো এরকমই একটা কালসাপের স্তবলে আমার আব্বার মৃত্যু হয়েছিল। এবং হিন্দু লোকেরা এসে মাজারে কেন আসবে, হিন্দু লোকেরা শুধু হিন্দুদের সাথে দ্বন্দ্ব করে ওই মাজারটা তখন বন্ধ করে দেয়, মানে ভেঙে ফেলে একরকম, এটা একটা কবরে পরিণত করে, এবং কাউকে ওখানে আর আসতে দেয় না। যাই হোক, এটা তখন ছোটোখাটো একটা কবর হয়ে যায়। তো এমন করে তখন আমার আব্বা মারা যাওয়ার পর আমাদের পারিবারিক অবস্থাটা খুব খারাপ হয়ে পড়ে। আমার আব্বার তেমন কোনো জমানো টাকা ছিল না। তো আমি যদি পড়াশোনা করি, আমার বোনের খাওয়া দাওয়া, আমার বোন তখন পড়াশোনা করতো, আমার দাদি, আমার মা, আমি এদের কথা চিন্তা করে ওই বয়সে আমার পড়াশোনা বন্ধ করে দিই। এবং পড়াশোনা বন্ধ করে দিলে পরে, পড়াশোনা বন্ধ করে দিয়ে আমি তখন মানে কি করব চিন্তা করতেছিলাম। বয়স তো অনেক কম, তা এরকমভাবে তো কেউ কোনো কাজেও আমাকে নেয় না, যে আমি কোনো একটা কাজে যাব, এরকমভাবেও তো কোনো একটা কাজ পাই না। পরে দেখা গেল আমি তখন কী করলাম, ওই যে আপনার মানে জমি সেচ দেওয়ার জন্য যে টিউবওয়েল, মানে ডিপ কলগুলো হয়, মানে আমরা যেগুলোকে সেলু মেশিন বলি, তো আমাদের এলাকাতে একটা সেলু মেশিন ছিল। তো সবাই কী করতো, ওই সেলু মেশিন দিয়ে হচ্ছে জমিতে পানি সেচ দিত। তো আমি তখন করলাম কি, ওই সেলু মেশিনে চাকরি নিলাম। তো চাকরি নিলাম, বিষয়টা হচ্ছে এরকম, মানে বড় ধরনের কোনো চাকরি না, খুব ছোট চাকরি। ধরেন সেলু মেশিনের ঘরের ভিতরে বসে থাকতাম, যখন কারেন্ট চলে যেত তখন যে মেইন সুইচটা ছিল, মেইন সুইচটা আমি বন্ধ করে দিতাম, এটাই আমার ডিউটি ছিল। আবার যখন কারেন্ট আসতো, কারেন্ট আসার পরে তখন আবার মেইন সুইচটা দিতাম। কারণ ধরুন মেইন সুইচ দেওয়া অবস্থায় যদি মানে কারেন্টটা চলে যায়, আবার যদি কারেন্ট আসে তাহলে হয়তো মোটর জ্বলে যাবে। এই জন্য আমার দায়িত্ব ছিল কারেন্ট গেলে সুইচটা বন্ধ করে দেওয়া, এবং কারেন্ট আসার পরে সুইচটা দেওয়া। মানে সারা রাত মোটর চলে, তো সারা রাতই চলে, মানে সারা রাতে মানুষের জমিতে পানি সেচ দিত। পরে এই চাকরিটা আমি পাইলাম, পাওয়ার পরে ওই সময় আমার বেতন ছিল 800 টাকা, মানে আমাকে মাসে 800 টাকা বেতন দেওয়া হবে, আমি এই ধরনের কাজ করতাম। আমার জীবনটা ওখানেই শুরু। তা আমি তখন ওখানে কাজকাম করি, মানে ওইখানে কাজকাম করি, এরকমভাবে তখন আমি আস্তে আস্তে করে মোটামুটি প্রায় ওই মানে আপনার এইতে ওই পানি সেচ দেওয়ার এখানে আমি প্রায় 7 থেকে 8 বছর কাজ করি। এবং সেখানে পানি সেচ দেওয়া বা মোটর নিয়ে আমি অনেকটা জানাশোনা আমার হয়ে যায়। একটা পর্যায়ে আমি তখন অনেক বড় হয়ে যায়, প্রায় 17-18 বছরের বয়সে আমার হয়ে যায়। তো সেই সময় আমি তখন চিন্তা করলাম যে আমি এই বয়সে আর এইটার কাজ আমি করি না। ওই সময় কিন্তু আমার বেতনটা অনেক ভালো ছিল, আমার প্রায় আমি 800 টাকা দিয়ে শুরু করি, ওই সময় আমাকে 12,000 টাকা বেতন দিত, শেষের দিকে 12,000 বেতন দিত। পরে আমি চিন্তা করলাম যে শুধুমাত্র যে এটাতে কাজ করব তা দিয়ে তো হবে না, আমি মাঠের দিকেও একটু কাজ করি। ধরেন আমি তখন ওই ড্রাইভারের চাকরি নিলাম। ড্রাইভার বলতে ওরকম গাড়ি চালানোর ড্রাইভার না, যারা খেতে খামারে কাজ করেন বা যারা গ্রামের মানুষ তারা বুঝবেন, ওই বিভিন্ন মানুষের জমিতে পানি দেওয়ার জন্য যে লোকটা থাকে, যাকে লাইনম্যান, অনেকে লাইনম্যান বলে, আবার অনেকে ড্রাইভার বলে। তো আমি এরকম আইল কেটে কেটে বিভিন্ন মানুষের জমিতে হচ্ছে পানি দিতাম, এটাই ছিল আমার কাজ। আলহামদুলিল্লাহ, যাই হোক, খুব ভালোভাবে কাজ করতেছি, বেতন টেতনও ভালো পাচ্ছি, পরিবারকেও খুব ভালো করে চালাচ্ছি। এরই মাঝে আমার ছোটো বোনটার মানে আমার মা প্রচুর পরিমাণে ঋণ শুরু করে দিয়েছে ভাই। মানে ঋণ বলতে এরকম যে গ্রামীণ যে সমিতি আছে না, গ্রামীণ একটা সমিতি আছে, তো সমিতির ওই লোকটা আমাদের ঘরেই এসে বসতো, প্রতি সপ্তাহে আমাদের ঘরে এসে বসতো, এবং আশেপাশে থেকে অনেক মহিলারা ওই সমিতি লোকের কাছ থেকে ঋণ নিত, এবং প্রতি সপ্তাহে লোকটা আসলে পরে সবাই ওই ঋণের কিস্তি দিত, মানে কিস্তি দেওয়ার জন্য সবাই আমাদের বাড়িতে আসতো। তো এরকমভাবে চারদিক থেকে লোকেরা আমাদের বাড়িতে আসতো, কিস্তি পরিশোধ করতো।
এমন করতে করতে আমার মায়ের ভিতরেও একটা সময় লোভ ঢুকে যায় যে না, আমার আম্মা কিস্তি নিবে। তা আমার আম্মা প্রথমে কিস্তি নিয়ে, কারণ আমাদের ঘরে তেমন কোনো আসবাবপত্র ছিল না, কোনো ফার্নিচার ছিল না। পরে আমার আম্মা কী করলো, এক দাগে প্রায় 1 লাখ টাকার মতো কিস্তি নিয়ে নিল। তো আম্মা যে কিস্তি নিয়েছে এটা কিন্তু আমি জানি না। এবং কিস্তি নেওয়ার পরে আমার আম্মা কী করলো, ঘরের মধ্যে ফার্নিচার উঠাতে শুরু করলো, মানে বিভিন্ন কাঠের ফার্নিচার উঠাইতে আছে। তো আমি অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, মা এরকম ফার্নিচার উঠানোর জন্য টাকা কোথায় পাচ্ছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে মা, তুমি যে ফার্নিচার উঠাইতেছো ঘরের মধ্যে, তুমি এই টাকাগুলো কোথায় পেয়েছো, তোমাকে এই টাকা কে দিয়েছে? আমার মা বলে আমি সমিতি থেকে টাকা উঠাইছি। এটা উঠানোর পরে ফার্নিচার কেনার পরে আমারে বলতেছে। তো যারা মানে এরকম সমিতি থেকে টাকা উঠায় তারা জানে যেটা কতটা ভয়ানক হয়। আমি বললাম মা, তুমি কাজটা ভালো করো নাই, তুমি খুবই ভয়ঙ্কর একটা কাজ করছো, এই কাজটা তুমি মোটেও ঠিক করো নাই। যে সমিতি থেকে যদি একবার কেউ টাকা নেয়, ঋণ নেয়, তার জীবন শেষ। এরকম অনেক গল্প আমাদের এলাকাতে আছে, যারা ঘর বাড়ি জায়গা সম্পত্তি রেখে পর্যন্ত শেষ পর্যন্ত পালায়ে গেছে। কারণ হচ্ছে গ্রামের মানুষ তো, ওরা তো ভাই অত হিসাব নিকাশ বুঝে না, ওরা এতটা হিসাব নিকাশ বুঝে না। যেমন করে হচ্ছে ওদেরকে এক দাগে ধরুন 50,000, 1 লাখ বা 2 লাখ টাকা দিয়ে দেয় সমিতির লোকেরা, তারা তখন এই টাকাগুলো খেয়ে ফেলে। এবং খেয়ে ফেলে পরে আর কিস্তি দিতে পারে না। কিস্তি না দিতে পারার কারণে পরে নিজের ঘর বাড়ি রেখে পালিয়ে যায়। তারপর সমিতির লোকেরা এসে ওই ঘর বাড়িগুলো দখল করে। এরকম অনেক রকম ঘটনা আমাদের এলাকাতে আছে। তো এই জন্য আমি মায়েরে বললাম যে তুমি এটা কী করলা, কেন তুমি সমিতি থেকে কিস্তি নিলা, কাজটা তুমি ভালো করে নাই মা, এটা তুমি খুব খারাপ করছো। কিন্তু কে শোনে কার কথা। এবার আমি কিস্তি পরিশোধ করতে শুরু করলাম। আর আমার মা আমাকে একটা জিনিসে বুঝালো, তোর বোন বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। তা বিয়ে দিতে হলে তো ঘরের মধ্যে কিছু ফার্নিচার লাগবে, লোকজন আসবে, মানুষজন আসবে, তা মানুষ দেখবে না যে ঘরে ফার্নিচার আছে কি না। তো এই জন্য ফার্নিচার দেখতে আসতে পারে, যার জন্য আমি কিছু ঋণ করে ফার্নিচার উঠাইছি। তো দেখা যায় আমি মাসে মাসে কাজ করে সে ঋণ পরিশোধ করা লাগে। এবং এরকম করতে করতে আমার বোনটা তখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়। অনেকটা বড় হওয়ার পর আমার বোনের জন্য তখন বিয়ের ঘর আসে। এদিক সেদিক থেকে বিয়ের ঘর আসতে থাকে। একটা পর্যায়ে ভালো একটা প্রস্তাব আমার বোনের জন্য আসে আমাদের গ্রাম থেকে বেশ দূরের কোনো একটা গ্রামে। তা আমি তখন সিদ্ধান্ত নিলাম যে ওই গ্রামে আমার বোনটারে বিয়ে দিয়ে দিব। কারণ দেখা যায় মানে যুবতী বোন ঘরে থাকলেও সমস্যা, আবার কোন দিক দিয়ে কোন কথা রুটে যায়। আমরা তো গরিব মানুষ ভাই, গ্রামে তো গরিব মানুষের দোষের কোনো শেষ নাই, যত দোষ নন্দঘোষ। তাই চিন্তা ভাবনা করলাম যে বোনটারে যদি একটু বিয়ে দিয়ে দিতে পারি, তাহলে হয়তো আমি একটু চিন্তামুক্ত হয়ে যাব। পরে ওনাদের সাথে কথাবার্তা হলো এবং কথাবার্তার একটা পর্যায়ে তাদের কোনো দাবি নেই, মানে ছেলেটাও ভালো ছিল আমার কাছে মনে হচ্ছে আর কি, মানে ছেলে কোনো কিছু দাবি করলো না। তো দাবি না করে আমার বোনের বিয়ে হয়ে গেল। তো বিয়ে মানে খুব ছোটোখাটো করেই আমি এলাকার লোকজনকে জানিয়ে খুব ছোট আকারে আমার বোনের বিয়েটা সম্পন্ন করলাম। তো এখন বিয়েটা সম্পূর্ণ হওয়ার পরে যেই ছেলে আমাদের বাসায় একটা সুতাও চাই নাই, মানে আমার আম্মাকে বলছে আপনার মেয়েটাকে আমি চাই, আমি আর আপনার বাসা থেকে কোনো কিছু চাই না। এই বিয়ের 2 মাস পরে শুরু হচ্ছে মারামারি, মানে আমার বোনের গায়ে হাত তোলে, আমার বোনকে মারে এবং অমানসিক নির্যাতন করা একটাই কারণ, আমার বোনকে বলে তোর বাপের বাড়ি থেকে এটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়। আমার ভাইরা বিয়ে করছে, তারা তাদের শ্বশুর বাড়ি থেকে কত কিছু আনছে, তুই আমারে কিছুই দিলি না, এভাবে নির্যাতন করে। তো আমার বোন তখন বলে যে আপনি তো বলেন নাই, আপনি বিয়ের সময় বলছেন আপনার কিচ্ছু লাগবে না, তো এখন আপনি বলতেছেন কেন? তা আমার বোন জামাই তখন আমার বোনের নাকি বলে যে আমার কি চেয়ে আনা লাগবে, আমার চাইতে হবে কেন? তোর বাপ ভাই কি জানে না যে বোন বিয়ে দিলে বা মেয়ে বিয়ে দিলে যে মেয়ের জামাইয়েরই কিছু দিতে হয়, এটা কি তারা জানে না? আমার কি তাদের কাছ থেকে চেয়ে আনা লাগবে? আমি চাইবো কেন? এই কথা বলে আমার বোন জামাই তখন আমার বোনের সাথে খুব দুর্ব্যবহার করে, গায়ে হাত তোলে এবং একটা পর্যায়ে আমার বোন বাড়িতে চলে আসে, মানে আমাদের এলাকায় চলে আসে। তো এলাকায় আসার পর আমি তখন আমার এলাকার কিছু লোকজন নিয়ে আমার বোনের বাড়িতে যাই, বোন জামাইয়ের সাথে কথা বলি। কিন্তু বোন জামাই একটাবারের জন্য এই কথা বলে না যে যৌতুকের জন্য আমার বোনের গায়ে হাত তোলে বা আমার বোনকে মারে। বারবার একটা কথাই বলে আপনার বোন এই দোষ করে ওই দোষ করে, মানে আমার বোনের শত দোষ। আর দোষের একটাই কারণ, সেটা হচ্ছে আমরা টাকা পয়সা দিই না। মানে মূল কথা হচ্ছে এটা, কিন্তু এটা তো আর সে 10 জনের সামনে বা গ্রামবাসীর সামনে বলতে পারতেছে না। পরে আমার বোন আমারে ডাক দিয়ে বললো যে ভাইয়া আপনি ওর যত কথাই শোনেন বা ও যত কথাই বলুক, সব কথার ভাইয়া অর্থ একটাই, উদ্দেশ্য একটাই, যে যৌতুক। আপনি ওরে যৌতুক বাবদ কোনো কিছু দিয়ে দিলে ও আর এরকমটা করবে না, আপনি ওরে কোনো কিছু দিয়ে দেন। তা আমার কথা হচ্ছে ভাই আমি কি দিব, আমি নিজেও তো একজন কৃষক, আমিও মাঠে ঘাটে কাজ করি, আমার তো ওরকম কোনো ইনকাম নেই, আর আমার বাবাও নাই, ওই সময় দাদিও মারা গেছে, তা আমি দিব কোত্থেকে, আমার তো দেওয়ার মতো সামর্থ্য নাই। এরপরেও ভাই আমি কি করলাম, ঋণ ফিন করে মোটামুটি আমার বোন জামাইরে আমি 50,000 টাকা দিলাম, যাতে তারপরেও বোনের সংসারটা ঠিক থাকে, আমার বোনের সংসারটা যাতে না ভাঙে। আমি অনেক ঋণ করে 50,000 টাকা দিলাম। এই 50,000 টাকা দেওয়ার 7 থেকে 8 মাস পরেই আমার বোনের উপরে আবারও মাইর শুরু করছে যে এটা কোনো টাকা হইলো আমারে মোটরসাইকেল কিংবা টাকা দে, মানে মোটরসাইকেলের জন্য আমার বোনের কাছে টাকা চাইতেছে। তো এবার আমি মোটরসাইকেল দেবো কোত্থেকে? ওই এরপরে আবারও সেই দরবারে গেলে একই কথা, আমার বোন এই করছে, আমার বোন ওই করছে, মানে ঘুরে ফিরে কথা একটাই, আমার বোন ভালো না।
আর আমার বোন বলো না, তার কারণ হচ্ছে আমার বোন জামাইরে আমি মোটরসাইকেল কিনে দিই না, এই জন্য এরকমটা করতেছে। মাও তখন মানে মানে অবাক হয়ে গেল, আমি অবাক হয়ে গেলাম। পরে আমি বোনরে নিয়ে আসছি যে যা আছে ভাগ্যে তাই হবে, আমি বাড়িতে নিয়ে আসি। এরকমভাবে কত দিব ভাই? একবার 50,000 টাকা দিলাম, এখন নয় মোটরসাইকেল দিব, কয়দিন পরে বলবে প্রাইভেট কার দেন, কয়দিন পরে বলবে গাড়ি দেন, কত দিব? আর তো সইতেছে না। আর ও তো তেমন কোনো কাজ কামও করে না, বাড়িতেই বসে থাকে, বাড়িতেই খাওয়া দাওয়া করে, বাড়ির মধ্যেই থাকে, মানে তার কোনো কাজ কাম নাই, ঘরের মধ্যেই বসে থাকে। এইভাবে আমার বোনের উপরে অমানসিক নির্যাতন করে, যার জন্য বোনটাকে বাড়িতে নিয়ে আসলাম। বোনটাকে বাড়িতে নিয়ে আসার পরে কিছুদিন পরে, প্রায় 15-16 দিন পরে, আমার বোনের কাছে আমার বোন জামাই আসছে। আইসা কী জানি বলে গেছে। বলে যাওয়ার পরে আমার আম্মা তখন আমারে বলতেছে যে তাজুল, একটা কাজ করি, আমরা তোর বোন জামাইরে বিদেশ পাঠাই দিই। তোর বোন জামাই আসছে, তোর বোনের সাথে কথাবার্তা বলছে, তারা আমরা বিদেশ পাঠাই দিই। যদি বিদেশ পাঠিয়ে দিই তাহলে সে তোর বোনের সাথে এরকম করবে না এবং বিদেশে গিয়ে আমাদের ঋণ পরিশোধ করে দিবে। মানে আমি এটা শোনার পরে ভাই আসমান থেকে পড়লাম, আরে আরে বলে কি, এদের কি মাথায় সমস্যা আছে? যে পরিবারে নুন আনতে পান্তা পুরায়, দুবেলা দুমুঠো ভাত পেট ভরে খেতে পারি না, লাস্ট কবে পেট ভরে ভাত খেয়েছি সেটাই মনে নাই, সেই পরিবারে মানুষের বিদেশের স্বপ্ন আসে থেকে। আমি তখন আম্মারে বললাম, আম্মা তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি নিজের ব্রেনে চিকিৎসা করো, এগুলো তুমি কি বলতেছো? আমরা এত টাকা কোথায় পাবো? যে তুমি আমারে বারবার বলতেছো যে টাকা দেওয়ার জন্য? আমি এত টাকা কোথায় পাবো মা? এত টাকা তো আমি দিতে পারবো না। আমার বোন জামাইকে বিদেশ পাঠানো কি আর মুখের কথা? আম্মা তখন বলে, আল্লাহ একদিক দিয়ে না একদিকে ম্যানেজ করে দিবে, আমরা কোথাও থেকে ব্যবস্থা করতে পারবো। মানে এরকম সেরকম বলে আমার মায়ের মনে অগাধ কনফিডেন্স, আত্মবিশ্বাসে ভরপুর আমার আম্মা টাকা ম্যানেজ করবে। এমন করে দিন রাতগুলো কাটতেছে। আর আমার বোনের সাথে আমার প্রচুর পরিমাণের ঝামেলা হইতেছে। তো এরকম করে মানে আমিও তখন আর কোনো কিছু বলি না, আমার মাও কোনো কিছু বলে না। তো ওই বোন জামাইকে বিদেশ পাঠানো নিয়ে মা কখনো এর সাথে কখনো ওর সাথে এরকম করে কথা বলে। কিন্তু এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, রাতের বেলায় আমি কি করলাম, খুবই টেনশন করতেছি আপনার ওই যে আইলের পাশে বসে। এমন করে দেখলাম যে কে জানি মানে ঘুড়ি উড়াইছে, মানে দিনের বেলায় ঘুড়ি উড়াইছে। তো তা ঘুড়ি উড়াইছে মনে হয় রাতের বেলায় ঘুড়িটা নামায় নাই। তা ঘুড়িটা না নামানোর কারণে মানে আকাশে যে ঘুড়িটা উঠতেছে, মানে ঘুড়িটা অনেক শব্দ করতেছে। তো অন্ধকার রাত ছিল, মানে রাতেও অত আলো ছিল না। তো আমার তখন ভয় লেগে গেছে, আমি ভয় পেয়ে গেছি যে কী ব্যাপার, রাতের বেলা এরকম আকাশে শব্দ হচ্ছে কেন? তো পাশের একটা বাড়ি ছিল, আমি তখন ওই বাড়িতে গিয়ে দরজা ধাক্কাইতে শুরু করছে। দরজা ধাক্কানোর পরে মনি নামের এক মেয়ে তখন দরজা খুলছে, ওই বাড়ির মেয়ে। খুলে বলতেছে, কী ব্যাপার তাজুল ভাই আপনি? আমি বললাম, আরে বাবারে, আমার তো ভূতে ধরছে, আমার একটু বাঁচা। ও আমারে বলে, আরে কি বলেন আপনি, ভূতে ধরছে? আপনি ভূত পাইলেন কই? আমাদের বাড়িতে ভূত আসে নাকি? আমি বললাম যে আরে দেখো, আকাশ থেকে কেমন জানি একটা শব্দ আসতেছে। পরে আমার বলে, ও আচ্ছা, আমরা ঘুরে উড়াইছি। আমি তখন বললাম, ঘুড়ি উড়াইছো মানে? বলে, আমরা ঘুড়ি উড়াইছি। তো আমি ঘুড়ি উড়াইছিলাম তো সুন্দর হয়ে গেছে, ঘরে হাঁস মুরগা এগুলো ঠিক করতে গিয়ে আমি আর ঘুড়িটা নামাইতে পারিনি, এই জন্য ঘুড়িটা বেঁধে রাখছে, কালকে সকালে নামাবো। আমি তখন খুব ভয় পাইছি। আমি বললাম যে বাপ রে বাপ, তুমি তো খুব খারাপ একটা মেয়ে, তা তুমি কি করো? জিজ্ঞেস করলাম আর কি। ওরা কিন্তু গরিব আর কি, ওর বাবা এমনি মাঠে ঘাটে কাজ টাজ করে। তো আমাকে বল, আমি কিছুই করি না, আগে আমার নানু বাড়িতে ছিলাম, আজকে কয়েকটা মাস হয়েছে আমি আমাদের বাড়িতে আসছি। পরে আমি বললাম, ও আচ্ছা, এই জন্যই তো তোমার মধ্যে প্রায় কয়েক বছর দেখি নাই। তো ভালো আছো? বলে ভালো আছি। তো রাতের বেলা আমার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলেও আবার ঘরে চলে গেল। তো আমি তখন আবার গিয়ে আমার ওই আইলের পাশে বসে আছি, যেখানে পানি দিচ্ছি যে জমিতে, ওই জমির পাশে বসে আছি। তা এরকম করে বসে থাকতে থাকতে আমার হঠাৎ করে মানে মেয়েটারে খুব ভালো লাগছিল। মানে আমার জীবনে প্রথম কোনো একটা মেয়েরে ভালো লাগলো। তার কথাবার্তা বা তার আচার আচরণ, তার চোখের দৃষ্টিভঙ্গি সব কিছু আমাকে যেন মানে মুগ্ধ করেছে তার উপরে। এইভাবে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত, মানে এর কয়েকদিন পরে আমি তখন মানে মেয়েটার বাড়ির আশেপাশে ঘুরতাম, তার সাথে একটু কথা বলার জন্য, একটু দেখা করার জন্য। মানে মেয়েটার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে। তা আমি এই মনির প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার পরে, মানে মনির সাথে দেখা করার জন্য, প্রেম করার জন্য, কথা বলার জন্য এই চেষ্টা করতে গিয়ে, মানে এইভাবে আলাপচারিতা করতে গিয়ে আমি তখন আমার ওই বোনের কথা, বোন জামাইয়ের কথা বা তাদের ওই বিদেশের কথাবার্তা, এগুলো আমি ভুলে যাই। মানে ওই বিষয় নিয়ে আমি আর কোনো চিন্তাভাবনা করি না, কোনো টেনশন করি না। আমি অলওয়েজ মনিকে নিয়ে চিন্তাভাবনা করি। এরকম করতে করতে হঠাৎ করে আমার এলাকার এক লোকের মাধ্যমে শুনতে পেলাম, আমার মা নাকি এলাকার এক লোকের দিয়ে আমার বোন জামাইরে পাসপোর্ট করাই ফেলছে, ইমিডিয়েটলি পাসপোর্ট করাইছে। তা যে পাসপোর্ট করাইছে এটা শুনতে পাওয়ার পর আমি অবাক হয়ে গেলাম যে আমার আম্মা কীভাবে পাসপোর্ট করাইলো। যাই হোক, তখন আমি আম্মার কিছু বললাম না। অ্যান্ড এরকম করে আম্মার দিকেও কথাবার্তা বলতেছি, এদিকেও মনের দিয়ে কথাবার্তা বলতে বলতে এই চোকাচুকি হতে হতে আমাদের দুজনের মাঝে মোটামুটি একটা সম্পর্ক হয়ে গেছে। মানে মনির সাথে আমার টুকিটাকি একটা প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। মেয়েটার আমার খুব ভালো লাগতে শুরু হয়, তার কথাবার্তা সব কিছু আমার ভালো লাগে। এবং দুজনের প্রতি আসলে ওভাবে না যে মানে একদম গভীর কোনো প্রেম, বিষয়টা এরকম না, তারে আমার ভালো লাগে।
অতটুকুই। সেও আমাকে পছন্দ করে, সেও আমাকে পছন্দ করে এবং আমিও তাকে পছন্দ করি। দুজনের মাঝে একটা ভালো লাগার সম্পর্ক তখন শুরু হলো। যাই হোক, এরকম করে সময়গুলো কাটতে, কাটতে এর কিছুদিন পরেই হঠাৎ করে আমি জানতে পারি যে আমার বোন জামাই নাকি বিদেশ যাচ্ছে। মানে আমার বোন জামাই বিদেশ যাচ্ছে শোনার পর আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো। কী রে, এইটা কী ধরনের কথা? আমার বোন জামাই বিদেশ গেল, টাকা কই পাবে? ওমান বলে একটা দেশ আছে, ওই দেশে আমার বোন জামাই যাবে। এটা শুনতে পারার পরে আমি তখন অবাক হয়ে গেলাম। আমার মারে জিজ্ঞেস করলাম যে মা, তুমি টাকা কই পাইলা? আমার বোন জামাই বিদেশ যাবে, টাকা কে দিছে? আমার বোনের আমার মা বলতেছে যে টাকা উনি ওনার বাড়ি থেকে ম্যানেজ করছে। তো তখন আমি চিন্তা করি যে এই বেটা বাড়ি থেকে এত টাকা ম্যানেজ করলো কেমনে? কারণ বিদেশ যাওয়া তো আর মুখের কথা না, এখানে লক্ষ লক্ষ টাকার একটা লেনদেনের বিষয় আছে। তা বাড়ি থেকে তারা এত টাকা কে দিল? মানে এত টাকা সে কোথায় পাইলো? নিজের মনে আমার এই প্রশ্নটা জাগলো। যাই হোক, প্রশ্ন জাগে, এটা প্রশ্নের মধ্যে রেখে দিলাম, তারাই আমি আর কোনো কিছু বললাম না। এরকম করতে করতে আমার বোন জামাই বিদেশ যাওয়ার জন্য একটা ডেট ফিক্সড হলো, মানে একটা তারিখ ঠিকঠাক হলো। তো সেই তারিখ ঠিক হওয়ার পরে আমি তখন কী করলাম, আমরা বোন জামাইয়ের এয়ারপোর্টে দিয়ে আসলাম, আপনার ঢাকা এয়ারপোর্টে দিয়ে আসলাম। ও তখন চলে গেল, আমি তখন বাড়িতে আসছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, অন্তত এই একটা দিক থেকে তো শান্তি পাইছি। আমার বোন জামাই বিদেশ গেছে এবং আমার বোন তখন চলে গেল তার শ্বশুর বাড়িতে। সব কিছু ঠিকঠাক হয়ে গেল বোনের সংসারটা। আর এদিক দিয়ে আমি তখন মনির সাথে গোটায় প্রেম করতেছি। মনির সাথে রাতের বেলায় যেহেতু আমি পানির সেচে কাজ করি, এখানে দেখা যায় সারা রাতে আমার সজাগ থাকতে হয়। এই জমি থেকে ওই জমিতে আমি পানি দিই। একটা জমির গলান ছেড়ে দিলে ওই জমিতে পানি মানে পানিটা ভরপুর হতে প্রায় 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো সময় লাগে। তো আমি প্রতিটা জমিতে পানি ছেড়ে দিই এবং পানি ছেড়ে দিয়ে এসে মানে মনির বাড়ির সামনে এসে মনির সাথে কথাবার্তা বলি এবং মনির সাথে আমার প্রেম ভালোবাসা। মনির কিন্তু আবার মানে বাবা থাকলেও উনি আসলে অতটা না আর কি, একটু সহজ সরল বা বোকা টাইপের মানুষ। এরকম হয় না যে গ্রামের কিছু সহজ সরল মানুষ, তো মনির বাবা হচ্ছে এরকম সহজ সরল একজন মানুষ। তো যাই হোক, পরে আমি চিন্তা ভাবনা করলাম, মানে আমার জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মানে মনিকে বিয়ে করব, ওরকম একটা সিদ্ধান্ত নিলাম। যেহেতু আমার বোনের বিয়ে হয়ে গেছে, আমার বোন তার শ্বশুরবাড়িতে পার্মানেন্টলি চলেই গেছে, তো আমি মনিকে বিয়ে করে বাড়িতে উঠাবো। তো এরকমভাবে মনির বাবা মায়ের সাথে আমি টুকিটাকি কথাবার্তা বলতেছি। ইনারাও আমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি, কারণ তারাও তো আমার মতো এত ভালো ছেলে পাবে না। তারাও আমার কাছে মেয়ে বিয়ে দিবে, তাদেরও কথাবার্তা আছে। আমিও চিন্তা করলাম যে আমার মাকে আমি বিষয়টা জানাবো যে আমি মনিকে বিয়ে করতে চাই, এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। এইভাবে কিছুদিন পরেই একদিন হঠাৎ করে দেখলাম যে আমার আম্মা কেমন জানি একটু পাগলের মতো করে চারদিকে ঘুরতেছে, মানে এইদিকে ওইদিকে খুব দৌড়াদৌড়ি করতেছে। দিনটা ছিল বৃহস্পতিবার। কখনো এর কাছে টাকা চাইতেছে, কখনো ওর কাছে টাকা চাইতেছে, মানে টাকার জন্য আমার আম্মা কেমন যেন একটু মরিয়া হয়ে উঠলো। তা কিরে আম্মা টাকা চাইতেছে কেন এরকম বাড়িতে ঘুরে ফিরে, মানে কোথায় টাকা চাইতেছে? পরে সবার কাছে বলতেছে আমার কিছু টাকা লাগবে, আমার কিছু টাকা দেন, এমন করে মানে অনেকের কাছে টাকা চাই। বিষয়টা আমার কানে আসছে বৃহস্পতিবারে। পরে আমি তখন মাঠে গেলাম কাজ করার জন্য। আমি তখন বাড়িতে আসলাম, এসে মারে বললাম যে মা, তুমি এর কাছে ওর কাছে বিভিন্ন লোকের কাছে টাকা চাচ্ছ, মানে বিষয়টা কি? তোমার এত টাকা লাগবে কেন? তুমি এই টাকা দিয়ে কি করবা? মা আমারে বলে যে না, আমার কিছু টাকা লাগবে। আমি বললাম যে তুমি তো 1 লাখ টাকা কিস্তি উঠাইছিলা এবং 1 লাখ টাকা কিস্তি উঠে তুমি তখন মানে জমি কিনলা, ঘরের মধ্যে ফার্নিচার কিনলা, অনেক কিছু কিনলা, তো ওই ঋণ তো পরিশোধ হয়ে গেছে, এখন আবার টাকা লাগবে কেন? কেন তুমি টাকা চাচ্ছ? কারণ বৃহস্পতিবার দুপুরবেলা সমিতির স্যার আসে, এই জন্য আমার আম্মা তখন টাকা চাচ্ছে আর কি লোকের কাছে। তা আমার ওই ঋণ চাওয়া দেখে আমি বুঝে গেলাম, মানে ধার চাওয়া দেখে আমি বুঝে গেলাম মনে হয় আমার সমিতির ওই লোকের সাথে কিছু না কিছু একটা করছে। পরে ভাই আমি মাঠে কাজ করতেছি, দুপুরের পরে প্রায় 2টার দিকে ওই সমিতির লোকটা তখন চলে যাচ্ছে সাইকেল দিয়ে। পরে লোকটার দেখে আমি ডাক দিলাম যে ও ভাই একটু দাঁড়ান, কথা আছে। মাঠ থেকে উঠে তখন আমি লোকটার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে আমারে তো চিনছেন, আমি অমুকের ছেলে। বলো হ তাজুল ভাই, আপনার তো চিনি, আপনাকে বাড়ি থেকে তো আসলাম। আমি বললাম আচ্ছা, আমার মা হচ্ছে, আমার মায়ের নাম এটা, আমার মা কি আপনার কাছ থেকে কোনো ঋণ নিছিল? আমার মায়ের কোনো বই আছে? বলে হ্যাঁ, আপনার মায়ের তো একটা বই আছে। তাই আমি বললাম আমার মায়ের বই আছে, মানে কিসের বই? আমার আম্মা কি কত টাকা ঋণ নিয়েছে? তখন উনি বলে যে আমার মা নাকি 3.5 লক্ষ টাকা ঋণ নিয়েছে আমাদের জায়গার কাগজপত্র জমা দিয়ে। মনে হয় কথাটা শোনা মাত্রই আমার মাথায় আসমানটা ভেঙে পড়লো যে এটা কী বলে, 3.5 লক্ষ টাকা ঋণ, এবং সে কয়েকটা কিস্তিও দিয়েছে, কয়েকটা কিস্তি পরিশোধ করেছে। পরে আমাকে বইটা দিল, আমি বইটা হাতে নিয়ে দেখলাম যে আরে কথা তো সত্য, আমার আম্মা 3.5 লক্ষ টাকা ঋণ করছে। মানে আমার মনে হয়েছে ভাই আমি ওই রাস্তার মধ্যে মনে হয় ঢুলে পড়ে যাব। আমার কি প্রেম, কি প্রীতির, কি ভালোবাসা, কি মনি আর কি বিয়ে, আমার মনে হয় সব কিছু আমার মাথা থেকে চলে গেছে। আমি একরকম কান্না করে দিয়েছি ওখানে বৈশা। পরে সমিতির লোকটারে বললাম ভাই আপনি যান। আচ্ছা ঠিক আছে, আপনি যান। উনি তখন চলে গেল। আমি তো বাড়িতে আসবো, ওইখানে মানে মনে হয় আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। রে আল্লাহ, এটা কি? 3.5 টাকা আমার পকেটে নাই, আর আমার আম্মা 3.5 লাখ টাকা ঋণ করে বসছে। পরে বাড়ির দিকে আসলাম, আসার পরে দেখলাম যে মা একদম রান্না বান্না করছে আমার জন্য। আমি বললাম এদিকে আসো, তোমার সাথে কথা আছে। তা না আমার কাছে আসছে। আসার পরে আমি বললাম
তুমি সমিতি থেকে ঋণ করছো? আমার বলে, না, আমি কোনো ঋণ করি নাই। আমি বললাম, মা তুমি মিথ্যা বললো না, আমি এইমাত্র সমিতির লোকের সাথে কথা বলে আসছি। তিনি আমারে বললো তুমি ঋণ করছো তার কাছ থেকে। এটা তুমি কি করলা মা? এবং 1 টাকা 2 টাকা না, 3.5 লক্ষ টাকার ঋণ তুমি করলা। তোমার এই ঋণ পরিশোধ কে করবে? তোমার কি মনে হয় যে আমি এই ঋণ পরিশোধ করতে পারবো? আমাদের যে জায়গা সম্পত্তি আছে সব কিছু বিক্রি করলেও তোমার 3.5 লাখ টাকা হবে না। এটা তুমি কি করলা? মা তখন নিচের দিকে তাকায় বলে, বাবারে মন খারাপ করিস না, আমাগো তোর বোনের জামাই তো বিদেশ গেছে, ওই টাকা দিব, টাকা দিলে আমরা ঋণ পরিশোধ করে দিব। আমি বললাম, টাকা দিলে ঋণ পরিশোধ করে দিবা? আমার মা বলে, যদি টাকা দেয় তাহলে আমি ঋণ পরিশোধ করে দিব। আমি তখন বললাম, এটা তুমি কী ধরনের কথা বলতেছো? কবে টাকা দেবে, কবে ঋণ পরিশোধ করবে? এই যে তুমি কয়েকটা কিস্তি দিয়েছো, ওই কিস্তির টাকা তুমি কোত্থেকে আনছো? মা আমারে বলে, আমি 1 টাকা নয়, এক জায়গা থেকে আমি ম্যানেজ করছি, আমি আনছি, তুই চিন্তা করিস না, আল্লাহ আমাকে ওর একটা না একটা ব্যবস্থা আল্লাহ করে দিব। কী রে ভাই, এটা কী ধরনের কথা? আল্লাহ ব্যবস্থা কোত্থেকে করবো? 3.5 টাকা পকেটে নেয়, 3.5 লাখ টাকা ব্যাংকের ঋণ। পরে আমি মোবাইল ফোনের মাধ্যমে আমার বোনের সাথে কথা বলে, আমার বোনও তখন অস্বীকার করে যে না ভাই, আমার আম্মা কোনো ঋণ করে নাই, আম্মা ব্যাংক থেকে কোনো ঋণ করে নাই, এটা মিথ্যা কথা। পরে আমি আমার বোনের বাড়িতে গেছি, বোনের বাড়িতে গিয়ে বোনের সাথে খুব ধমকাধমকি করছি যে তুই কেন এটা করলি, তুই কার পরামর্শ, কার মতে মায়ের এইভাবে বুদ্ধি দিয়ে তুই এত লক্ষ টাকা ঋণ করলি, তোর এই ঋণ পরিশোধ করবে কে? বোনের সাথে একটু দুর্ব্যবহার করলাম, খারাপ ব্যবহার করলাম, এই খবর আমার বোন জামাইয়ের কানে চলে গেছে। আমার বোন জামাই তখন আমার মোবাইলে ফোন দিয়ে আমার অকথ্য ভাষায় গালাগালি, মানে এই আপনার কোন সাহসে আপনি আমার মায়ের সামনে, আমার এই বাবার সামনে আমার বউরে গালাগালি করে আসছেন, মানে খুবভাবে আমার গালাগালি করে। আমি কিছু বললাম না। এইভাবে প্রায় 3 মাসের মতো কেটে গেল। 3 মাসে 3 টাকাও ও আমাদের পরিবারে দিল না, আমার বোনেরও দিল না, আমার মায়েরও দিল না, কিন্তু ওর বাবা মায়ের জন্য টাকা পাঠাইতে আছে। ওর বাপ মায়ের জন্য টাকা পাঠায়, আর আমার আম্মা কিস্তির টাকার জন্য পাগল হয়ে যাইতেছে। কখনো এই বাড়িতে, কখনো ওই বাড়িতে, কখনো এখানে, কখনো সেখানে, মানে পাগল হয়ে যেতেছে টাকার জন্য। তার মরিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা। কেউ তো তার আর টাকা দেয় না, কত মানুষ ধার দেবে? শেষ পর্যন্ত আমার বোন তখন কি করলো, ঝগড়া শুরু করে দিয়েছে তার শ্বশুর শাশুড়ির সাথে। এই তুমি ইয়ে করো না, এটা করো না, ওইটা করো না, তোমাদের ছেলেকে আমার মা ব্যাংক থেকে ঋণ করে টাকা পাঠাইছে, এখন আমাদেরকে টাকা দাও না, টাকা দে তোমারে। এই সেই নিয়ে সে তার জামাইয়ের সাথেও ঝগড়া করে, তার শ্বশুর শাশুড়ির সাথেও ঝগড়া করে। ঝগড়াঝাটির এক পর্যায়ে তার শ্বশুর তখন তার মাইরা, তার শাশুড়ি তার মাইরা আমার বাড়িতে পাঠিয়ে দেয়। আমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে আমি তখন আমার এলাকার 2 জন লোক নিয়ে দরবার করার জন্য যাই। দরবারে আমার বোনের নামে 1000টা দোষ। আমার বোন এই ছেলের সাথে কথা বলছে, ওই ছেলের সাথে মোবাইলে কথা বলছে, ওই ছেলের সাথে ধরা খাইছে, মানে এত পরিমাণে নোংরা কথাবার্তা যেগুলো আমি আসলে বলে বোঝাতে পারবো না। শেষ পর্যন্ত ওনারা সিদ্ধান্ত নিল, ঠিক আছে, মেয়ের জামাই যেদিন বাড়ি আসবে ওই দিন মেয়েরা আসতে বলেন, এখন আর মেয়ে এ বাড়িতে থাকার দরকার নাই, এই মেয়েরা আপনি নিয়ে চলে যান। এবং সর্বোপরি বোনরে তখন আমি বাড়িতে নিয়ে আসলাম, এবং বোনরে বাড়িতে নিয়ে আসার পরে বোন তখন আমার বাড়িতে পড়ে আছে। আর এদিক দিয়ে খবর পাইলাম যে আমার বোন জামাই গোপনে গোপনে মোবাইলে আরেক বেটির লোকে প্রেম করতেছে। আমার বোনের বাড়িরে, ও নিজের বাড়িরে এক মহিলার সাথে, মহিলার জামাই বিদেশে থাকতো, মারা গেছে, মহিলা এখন ডিভোর্সি, ওই মহিলার সাথে ফোনে তার প্রেম, ফোনে তার ভালোবাসা, মহিলাকে টাকা পয়সা দেয়, মহিলার সাথে তার গভীর প্রেম, গোপনে গোপনে ওই মহিলারে টাকা পাঠায়, এবং একইভাবে সে তার বাবা মারে টাকা দেয়। তারা এলাকাতে জায়গায় সম্পত্তি কিনে, তারা বাড়ি গাড়ি করে। কিন্তু আমার মায়ের ওই ঋণ পরিশোধ করা তো দূরের কথা, আমার সাথে বা আমার মায়ের সাথে, আমার বোনের সাথে আমার ওই বোন জামাই 1 মিনিট পর্যন্ত কোনো কথা বলে না, কোনো যোগাযোগে রাখে নাই। আমি তখন অসহায় হয়ে পড়লাম। এদিক সেদিক থেকে বারবার হচ্ছে আমাদের মানে চাপ আসতেছে যে বাড়ি দিয়ে দিতে হবে, বা আমাদের মাতো বাড়ির যে দলিল ছিল ওই দলিল দিয়ে ব্যাংক থেকে টাকা উঠাইছে, তা ব্যাংকের লোকেরা আমাদের বাড়ি দখল করার জন্য আসতেছে, এবং লাস্ট আমাদেরকে 1 মাসের টাইম দিয়েছে, 30 দিনের সময় দিয়েছে। 30 দিনের মধ্যে যদি ঋণ পরিশোধ করা না হয় তাহলে 30 দিন পরে তারা আমাদের বাড়ি নিলামে উঠাবে। বাড়ি নিলামে উঠে আমার বাড়ি তারা বিক্রি করে নিয়ে যাবে। এরই মাঝে আমার মা তখন করলো কি, মানে কোনো দিশকুল না পেয়ে হঠাৎ করে আমাদের এলাকারই এক মহিলার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। আমাদের এলাকার এক মহিলার সাথে, এই যে মহিলার এর আগে আরও 3টা বিয়ে হয়েছে, 3টা বিয়ে হয়েছে, তার কোনো স্বামী থাকে না, এবং সে প্রচুর পরিমাণের বদ চরিত্রা, মানে স্বামীদের গায়ে পর্যন্ত হাত তোলে। তার বাবার অনেক জায়গায় সম্পত্তি আছে। তার বাবা আমার মায়ের পাম দিল যে একটা কাজ করেন, আমার মেয়েটারে আপনার ছেলেরে বিয়ে করান, আমি আপনার ঋণটা পরিশোধ করাই দিব, মানে 3.5 লাখ টাকা আমি দিব। তো ভাই, যে মহিলার কথা আমি বলতেছি, ওই মহিলাকে যদি আপনি একটা বার দেখেন, মানে আপনি হঠাৎ ঘুম থেকে উঠেছে যে তারা দেখেন, আপনি অজ্ঞান হয়ে যাবেন, মানে ভূতের মতো চেহারা। তাই যে আমার বয়সের থেকে ম্যাক্সিমাম আরও 10 থেকে 15 বছরে বড় হবে, তাই
এই টাইপের একটা মহিলারে নাকি আমার বিয়ে করা লাগবে। আমার মাও তখন বলতেছে মহিলারে বিয়ে কর, মহিলারে বিয়ে করলে আমরা ঋণ মুক্ত হতে পারবো, আমরা তোর বাপের ভিটায় থাকতে পারবো। একইভাবে আমার বোনও তখন বলে যে ভাইয়া বিয়ে করে ফেল। মানে আমার দুঃখটা হচ্ছে ভাই এই জায়গায় আমার বোনের ভিতরে বিন্দু মাত্র পরিমাণের মানে কোনো রকমের মানে নাই যে আমি এত বড় একটা অপরাধ করে ফেললাম, আমার মায়েরে পাম টাম দিয়া ভুয়া বুদ্ধি টুদ্ধি দিয়া আমার মায়েরে দিয়া আমি এরকম করে হচ্ছে জায়গা মানে আমার মায়ের দলিল দিয়ে আমি এরকম করে ব্যাংক থেকে টাকা উঠে আমার স্বামীর বিদেশ পাঠাইলাম। আমার বাইরে জিজ্ঞেস করলাম না যে তার ভিতরে যে একটা অপরাধ বোধ আছে, বিন্দু মাত্র পরিমাণের কোনো অপরাধ বোধ নাই। সে উল্টা আরও আমার চোখের দিকে তাকে আমার সাথে ঝগড়া করে, আপনি বেশি বুঝেন, আপনি বেশি পাকনামি করেন, আপনি বেশি পণ্ডিতি করেন, মানে আমার সাথে দুর্ব্যবহার খারাপ ব্যবহার করে। হ্যাঁ যাই হোক মেনে নিলাম, কি আর করা, নিজেরই তো বোন, কোনো কিছু বলতে পারি না। আমি তখন মারে ডিরেক্টলি বললাম যে মা পৃথিবী উল্টাই যেতে পারে, আমি প্রয়োজনে মরে যাব, ফাঁসি দিব, আত্মহত্যা করব, তারপরেও আমি কখনোই এই মেয়েকে বিয়ে করবো না। তোমরা আমার এই মেয়েরে কখনোই বিয়ে করাইতে পারবা না, তোমরা যতই চেষ্টা করো, আমি এই মেয়েকে বিয়ে করবো না করবো না করবো না। আমার মা বলতেছে যে এই মেয়েকে বিয়ে করলে তোর সমস্যা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখি না, মেয়ে দেখতে শুনতে ভালো, মেয়ের আচার আচরণ ভালো, মেয়ের কথাবার্তা ভালো, তা এই মেয়েকে তোর বিয়ে করবি না কেন? আমি বলি দেখতে শুনতে ভালো, দেখতে শুনতে ভালো হলে কি আর 3 বিয়ে হয়? আচার আচরণ ভালো হলে কি আর 3 বিয়ে হয়? এসব বলা মাত্রই মা তখন উল্টা আমার উপরে রেগে যায়, আমার গায়ে হাত তোলার জন্য আসে, আমাকে মারার জন্য আসে। আমার মা বোন দুজনে আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। একটা পর্যায়ে আমি তখন কী করলাম যে ধুরা আমি আর এই বাড়িতেই আর আসবো না, আমি আর আমার বাপের ভিটেতেও আর আসবো না। পরে এই প্রায় তারই 15-20 দিন পরে আমার মায়ের নামে মামলা হয়ে যায় এবং ব্যাংকের লোকেরা আমাদের এই জায়গায় সম্পত্তি সব কিছু দখল করে নেয়। যে জায়গায় সম্পত্তি দলিল দিয়ে আমার মা ব্যাংক থেকে টাকা উঠেছিল এবং সর্বোপরি আমার মা আমাদের ওই বাপের সর্বশেষ বিটাটুকুন যেখানে আমার বাবার কবর আছে, আমার বাবার কবর সহ ওই জায়গাটা হচ্ছে আমার আম্মা ব্যাংকের লোকদেরকে দলিল করে দিয়ে দেয় এবং ব্যাংকের লোকেরা আমার ওই জায়গাটা দখল করে নিয়ে যায়। এরপরে আমার মা আর আমার বোন তখন বাজারে থাকতে শুরু করে। আর এরই মাঝে আমি তখন কী করলাম, আমি ওই মনির পরিবার নিয়ে বিয়ে করে ফেলছি। মনির আব্বা আমারে বলছে আপনারা মনিরে আমার কাছে বিয়ে দেন, আমি মনিকে বিয়ে করবো, আমার মা তো রাজি হবে না, বা আমাদের পরিবারে অনেক ঝামেলা চলতেছে। এই বলে আমি তখন মনিকে বিয়ে করে আমি তখন মনির বাড়িতে ঘর জামাই থাকি। ওদের বাড়িতে ঘর জামাই থাকি, ডিপ কলের মেশিনে ওখানে কাজ করি। আমি আর মায়ের খবর নিই না, বোনের খবর নিই না, ওইদিকে আর যাইও না। এক পর্যায়ে আমার মা আর বোন তখন বাজারের একটা ঘর ভাড়া নেয়, বাজারে একটা ঘর ভাড়া নিয়ে আমার মা তখন করে কি মানুষের এখানে ওইখানে কাজ করে, মানে বিভিন্ন জায়গায় কাজ করে। এবং আস্তে আস্তে করে যেহেতু মানে বাজারের মধ্যে একটা যুবতী, আমার বোন তো প্রায় যুবতী, আমার বোন আমার মা থাকতেছে, সবাই তখন বাজে কথাবার্তা বলতেছে, সবাই তখন খারাপভাবে কথাবার্তা বলতেছে যে এটা কী ধরনের কথা, এটা তো কোনো কথা হতে পারে না। এবং মনির একটা ছোটো ভাই আছে, মানে একটা না 2টা ছোটো ভাই, তা ওরাও হচ্ছে বাজারে কাজকাম করে, তারাও এসে তার বাবা মাকে বলে, মনিকে বলে যে তোমার ননদ, তোমার হচ্ছে শাশুড়ি বাজারে খারাপ কাম করে, বিভিন্ন লোকদের সাথে রাতের বেলায় শুয়ে যায়, মানে এইটা ওইটা নিয়ে যত সব নোংরা কথাবার্তা আমাকে বলে, মানে আমার বউকে বলে। এবং আমার বউ এগুলো নিয়ে রাতের বেলা আমার সাথে ঝগড়া করে, বলে তোমার মা এরকম খারাপ কাজ করে, বা তোমার বোন খারাপ কাজ করে, বাজারের মধ্যে বিভিন্ন লোকের সাথে যায়, আমার ভাইয়েরা বাজারে যায়, তারা এগুলো জানে শোনে, এটা কোনো কথা হইলো, এরকম করে আমাকে বলতে থাকে। আমি তখন চিন্তা করলাম, আমি বললাম যে বউ আমি কি করব বলো, মানে আমার তরফ থেকে আমার কি করার আছে, আমি আর কি করতে পারি, আমি তো চেষ্টা কম করলাম না, কিন্তু তারপরেও তো আমি কোনো কিছু ঠিক করতে পারলাম না। দিন শেষে আমি সবার কাছেই দোষী। এরকম করে প্রায় 7-15 দিন পরে একদিন আমি রাতের বেলা আমার বোন আর আমার মা যে জায়গায় ভাড়া থাকতো, মানে গ্রামের মধ্যে, গ্রামের ওই বাজারে, আমি তখন ওই টিনের ঘরের মধ্যে যাই। টিনের ঘরের মধ্যে যাই দেখি আমার ওই বোন যে রুমে আছে ওই রুমে, মানে ওই টিনের ঘরে 2টা রুম, এক রুমের ভিতরে আমার বোনের সাথে আমাদের ওই বাজারের এক কাঠমিস্ত্রি কথা বলতেছে। মা পাশের রুমে বসে বসে পান খাচ্ছে। আমি যাওয়ার পরে মুখটা তখন লুকিয়ে ফেলছে। আমি বললাম কি লজ্জা লাগছে, এবং আমাকে দেখার পরে ওই কাঠমিস্ত্রি তখন ঘর থেকে বেরিয়ে গেছে। আমি তখন মায়েরে বললাম কি গো মা, আমার দেখে তোমার লজ্জা লাগে, আর তোমার মেয়ে যে কাঠমিস্ত্রি নিয়ে শুয়ে আছে এটা দেখো নাই? আমার আম্মা বলে তুই তো হাইটা লোকের কাছে এগুলো বলবি, আমাদের বদনাম করবি, তুই তো একটা বেঈমান, একটা নিমক হারাম, তোরে আমি বুকের দুধ খাওয়ায় মানুষ করছি, 10 মাস 10 দিন পেটে ধরছি, তুই কিভাবে পারলি নিজের বউকে, মানে নিজের বউর পক্ষ নিয়ে আমাদের এই বিপদের দিনে আমাদেরকে ছেড়ে দিয়ে তোর শ্বশুর বাড়ির পক্ষে নিতে, তোর শ্বশুর শাশুড়ের কাছে চলে যেতে, তোর বউকে নিয়ে থাকতে, আর তুই তো সন্তান নামের কলঙ্ক। আমি তখন অবাক হয়ে মার দিকে তাকায় বলতেছি, বাহ তুমি তো আজ অনেক নীতি কথা বলতেছো, এত ভালো ভালো নীতির কথা তুমি কোত্থেকে শিখলা? তো তোমার ওই নীতিবান কথাবার্তাগুলো কোথায় গেছিল যখন তুমি আমাকে আমার বাপের ভিটে থেকে বঞ্চিত করছো?
তুমি আমাকে আমার বাপের বিটা থেকে বঞ্চিত করছো। মা তখন ওইটা আমারে বলতেছে, আমি তো তোর বাপের বিটা থেকে তোরে বঞ্চিত করি নাই, তুই আমাকে আমার স্বামীর বিটা থেকে বঞ্চিত করছিস, তুই আমাকে আমার স্বামীর বিটায় থাকতে দেস নাই। আমি বললাম বাহ 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 রে বাহ, চুরিও চুরি আবার সিনাও চুরি। আমাকে তখন বলতেছে, আমার উপমা দিতেছস কেন? তুই যদি ওই মহিলাটারে বিয়ে করতি তাহলে কি আর আমাদের ঘরবিটা ছাড়া লাগে? ওই মহিলার জামাই, ওই মহিলার বাপে 3.5 লাখ টাকা দিত, তা দিয়ে আমাদের ঋণ পরিশোধ হইতো, আমরা আমাদের ঘরের মধ্যেই তো থাকতে পারতাম। আমি তখন মারে বললাম, তার মানে তুমি আর তোমার মেয়ের কোনো দোষ নাই? যখন তোমার মেয়ের জামাইকে তোমরা বিদেশে পাঠাও, কোন গ্যারান্টিতে জামাইয়ের টাকাটা দিলা? যে জামাই আমার বোনকে বিয়ে করার পরেই যৌতুকের জন্য আমার বোনকে মারা শুরু করলো। 50,000 টাকা দিয়ে বোনের ওই বাড়ির ভাত খাওয়াইতে পারলাম না। দিন শেষে সে আমার বোনের কাছে মোটরসাইকেল দাবি করলো। এই লোকটারে কোন বিবেকে, কোন বুদ্ধিতে তুমি এত টাকা ঋণ করে, তাও আবার ব্যাংক থেকে, সমিতি থেকে টাকা উঠে তারা বিদেশে পাঠাইলা? কোন বিবেকে? তোমার কি তখন একটা বড় মনে হয় নাই যে এই লোকটা তো বিদেশ গিয়ে তোমাদেরকে 1 টাকাও দিবে না, এই ঋণ তো তোমাদের পরিশোধ করা লাগবে? তুমি কি তখন এটা বুঝতে পারো নাই? আমার মা তখন বলে, আমি সবই বুঝছি, সবই আমার কপাল, আমার কপাল যদি খারাপ না হবে তাহলে সাপের কামড়ে কেন আমার স্বামী মারা যাবে? এরকম করে সে তখন কান্না করে। পরে পাশের ঘরে গিয়া বোনেরে বললাম, কিরে তোর ওই ঘরের ভিতরে মিস্ত্রি কেন আসছে? তা বলে আমাদের খাট ভেঙে গেছে, আমাদেরকে কালকে একটা খাট বানাই দিবে, এই জন্য উনি আসছে। আমি বলি, তুই কী করিস? বলে কিছু করি না। আমি বলে, মা কী করে? বলে কিছু করে না। আমি কি, তুইও কিছু করস না, মাও কিছু করে না, তাই তোরা খাস কীভাবে, বাজার কীভাবে করিস? তা কথা বলে না। আমি বললাম, বলো না, এই যে এখন কাঠ মিস্ত্রি আসছে, কাঠ দিয়ে তোদেরকে খাট বানাই দিবে, তা টাকা দিবি কোত্থেকে? কথা বলে না। আমি তখন বললাম, শোন, লোকের মুখে যেসব শুনতেছি, এরপরে আর মুখ দেখানোর কোনো উপায় নেই, আর মুখ দেখানোর কোনো উপায় নেই। ওই তখন কাঁদে, এক পাশে ও কাঁদে, আরেক পাশে আমার মা কাঁদে। পরে আমি কি করলাম, পকেট থেকে কিছু টাকা বের করে মায়ের হাতে দিলাম। মায়ের হাতে দিয়ে আমি তখন আসছি আমার শ্বশুর বাড়িতে। আইসা মনির সাথে শুয়ে আছি, শুয়ে চিন্তা করতেছি যে কি করা যায়, মানে কি বুদ্ধি পাই বা কিভাবে কি করতে পারি। একটা সময় রাতের বেলায় সিদ্ধান্ত নিলাম যে আমি শহরের দিকে চলে যাবো, যেহেতু গ্রামে আমার বোনকে নিয়ে, আমার মাকে নিয়ে এরকমভাবে বাজে কথাবার্তা উঠে গেছে গ্রামের বাজারে, তাহলে আর এখানে থাকা যাবে না। আমি আমার মা বোন আর আমার বউকে নিয়ে সিলেট, মানে নোয়াখালী শহরের দিকে চলে যাব, শহরে চলে যাব, শহরে গিয়ে থাকবো। পরে আমার শ্বশুর শাশুড়িরে বললাম এই ঘটনা। তারা তখন বলে যে তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো। পরে আমি শহরের দিকে আলোচনা করতেছি কী করা যায়। আমার শ্বশুর আমারে কিছু টাকা দিল এবং ওই টাকাগুলো দিয়ে আমি তখন শহরের দিকে গেলাম। আমার বোন, আমার মা এবং আমার ওয়াইফকে নিয়ে শহরের দিকে চলে গেলাম। ওই সময় কিন্তু আমার মা মোটামুটি ভালো, আমার ওয়াইফের সাথে খুবই ভালো ব্যবহার। তো শহরে যাওয়ার পরে ওইখানে আমি একটা হোটেলে চাকরি নিলাম। তো নোয়াখালী, এটা আমাদের যেই শহরে আমি গিয়েছিলাম, ওই শহরটা কিন্তু আপনার নোয়াখালী মেন শহর না, আপনার এটা একটা থানা, মানে একটা থানার একটা শহরে গিয়েছে। আমরা যে থানার আন্ডারে ছিলাম, ওই থানার আন্ডারেই তখন আমি একটা রুম নিয়েছিলাম। রুম নিয়ে একটা হোটেলে চাকরি নিয়েছি, হোটেলে কাজ করতেছি, ভালোই আছে। হোটেলের যিনি মালিক আছে তিনিও ভালো, আমাকে অনেক আদর সম্মান করে, ভালোবাসে। তো ওই হোটেলে থাকতে থাকতে আমি ওই হোটেলে চাকরি করি। তো আমরা যে বাসায় ভাড়া থাকতাম, ওই বাসার যে বাড়িওয়ালা তিনি হচ্ছে সৌদি আরবে থাকে। কিন্তু ওই বাড়িওয়ালার 2টা সন্তান আছে, ছোটো 2টা যমজ সন্তান হয়েছে, এবং বাড়িওয়ালার বউ থাকে ওই বাসায়। তো আমার বউ অলওয়েজে বাড়িওয়ালার বউর অনেক সেবা যত্ন করে। বাড়িওয়ালার বউর কোনো কাজের মেয়ে না থাকার কারণে আমার বউ অলওয়েজে ওই বাসায় যায়, বাড়িওয়ালার বউর সেবা যত্ন করে, ওনারা রান্নাবান্না করে তো অনেকে সাহায্য সহযোগিতা করে। এরকম করতে করতে আমি তখন ওই হোটেলে চাকরি করি। আমার বোন আর আমার মা ঘরে বসে বসেই খাচ্ছে। আর আমার যে বোন জামাই বিদেশ গেছে, ও শুনেছে মোবাইলে নাকি ওদের বাড়ির ওই মহিলাকে বিয়ে করে ফেলছে মোবাইল ফোনের মাধ্যমে, এবং ওই মহিলার সাথে সে খুব ভালো করে সংসার করতেছে। তার বাবা মা ওই মহিলাকে মেনে নিছে। আমার বোনকে তালাকও দেয় নাই, ডিভোর্সও দেয় নাই, আমার বোনের কোনো কাবিনের টাকাও দেয় নাই। আর আমি যে দরবার করব, বিচার করব, কারো কাছে বিচার চাইব, সেরকম কোনো জায়গা আমার ছিল না। যাই হোক, সর্বশেষ চোখ টোক বন্ধ করে ফেললাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহর উপরে নির্ভর করে তখন চুপ হয়ে গেলাম যে ঠিক আছে, আল্লাহর উপরে তক্কা, আল্লাহ ভালো করবে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে সৌদি আরবে থাকা ওই লোকটা একটা সময় ছুটিতে বাড়িতে আসে, মানে তার ওই বিল্ডিংয়ে আসে। আসার পরে আমার বউ তখন ওই বাসায় যাইতো, তার 2টা যমজ সন্তান আছে, তাদের দেখাশোনা করতো, মানে খুবভাবে তাদের আদর যত্ন করতে করতে ওই লোকটা একটা সময় আমার যে বউ আছে, আমার বউকে সে বোন ডাকে। তারও সমস্যা আছে, তার পারিবারিক সমস্যা আছে। তার পারিবারিক সমস্যার কারণে সে তার বউকে নিয়ে শহরে আসে, শহরে বাড়ি কিনছে, ওইখানেই সে থাকে। তার বউকে নিয়ে সে গ্রামে থাকে না, তার বাবা মায়ের সাথে তার বউর সম্পর্ক ভালো না। তো আমার বউ যখন তার বউর সেবা যত্ন করে, তার সন্তানদের আদর যত্ন করে বা তার সব কিছু দেখাশোনা করে, সেখান থেকে সে তখন আমার বউকে বোন ডাকছে যে তুমি আমার বোন, আমার বউকে, আমার বাচ্চাকে দেখো, তুমি আমার বোন। এরকম করে বোন ডাকছে। ডাকার পরে তিনি 1.5 মাসের মতো দেশে ছিল। 1.5 মাস দেশে থাকার পরে উনি পুনরায় আবারও সৌদি আরবে চলে গেল। তো সৌদি আরবে চলে যাওয়ার পর আমার বোনের সাথে, মানে আমার ওয়াইফের সাথে কথাবার্তা হতো। আমার ওয়াইফ ফোন দিত, আমার ওয়াইফের সাথে কথাবার্তা বলতো। এরকম করতে করতে একটা সময় আমার ওয়াইফ আমারে বলতেছে যে জানো,
ওই আসলাম ভাই বলতেছে, মানে ওনার নাম ছিল আসলাম আর কি, বলে আসলাম ভাই বলতেছে তিনি তোমার এই সৌদি আরব নিয়ে যাবে, তুমি যাবা? আমি বলি ধুরো, বিদেশ যাওয়া কি আর মুখের কথা? এক বনজামারি বিদেশ পাঠালাম, সে বেইমান হয়ে গেছে। বিদেশে গেলে মানুষ, বিমানে উঠলে মানুষ বেইমান হয়ে যায়, আমি যাব না। পরে আমারে বলতেছে আসলাম ভাই তোমার সাথে কথা বলবেন না, একটু কথা বলো। পরে আমারে দিলাম, আমি তখন সালাম দিলাম। এমনিও দেশে থাকতো ওনার সাথে আমার অত বেশি ভালো পরিচয় নাই, যেহেতু আমিও চলে যেতাম কাজে, উনি বাসায় থাকতো, খুব একটা দেখা হতো না। পরে আমারে বলে যে তাজুল ভাই কী করেন আপনি? আমি বললাম যে ভাই আপনি যে হোটেলে দেখে গেছেন ওই হোটেলে চাকরি করি। তা আমারে বলে এই হোটেলে চাকরি করে চলবো? আপনার ওয়াইফের ঘরে কয়েকদিন পরে বাচ্চা কাচ্চা হবে, আপনি চলবেন কীভাবে? আপনি সৌদি আরবে আসবেন? আমারে বলে। আমি তখন বলি ভাই সৌদি আরবে যাইতে লক্ষ টাকার দরকার, এত টাকা কই পাবো ভাই? আমি গরিব মানুষ, আমার কাছে তো ভাই এত টাকা নাই। পরে বলে ভাই টাকার কোনো ব্যবস্থা আমি করব, টাকা নিয়ে আপনি চিন্তা করেন না, এখন আপনি আসবেন কিনা বা আসার মন মানসিকতা আপনার আছে কিনা। আমি তখন বললাম যে ভাই সৌদি আরবে যাওয়ার মন মানসিকতা কার থাকবে না? অবশ্যই আমার যাওয়ার চিন্তা ভাবনা আছে, যদি আমি যাইতে পারি যাব। তা বলে ঠিক আছে তাহলে আপনার ভাবির কাছে যান, কালকে সকালে আমি আপনার ভাবিরে ফোন দিতে আসি, আপনার ভাবি আপনারা টাকা দিব, ওই টাকা দিয়ে আপনি পাসপোর্টের জন্য ব্যবস্থা করেন। পরে আমি বললাম যে ভাই এটা কি ঠিক হইব? বলে যান। তা পরের দিন সকালবেলা ভাবির কাছে গেছি, দরজা নক করার পরেই ভাবি তখন আমার টাকা দিল 10,000, বলে আপনার ভাইয়া কালকে রাত্রে ফোন দিয়ে বলছে আপনাকে দেওয়ার জন্য, আপনি নাকি পাসপোর্ট করবেন। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে ওই টাকা দিয়ে আমি তখন পাসপোর্ট করার জন্য জমা দিলাম, এবং প্রায় মাস দেড়েক পর আমার পাসপোর্ট বাইরে হয়েছে। পরে উনি পাসপোর্টের কপি নিয়ে গেল, সব কিছু নিয়ে গেল। অল্প সময়ের ভিতরে আমার তখন সৌদি আরবের ভিসা লেগে যায়। মানে আমার সৌদি আরবের ভিসা লাগার পর আমি এতটাই খুশি হয়ে বলার মতো না। পরে আমি সৌদি আরবে চলে যাব, আমার ভিসা টিসা সব কিছু ঠিকঠাক, পরে আমি সৌদি আরবে যাই। তো যাওয়ার সময় আমি আমার বউকে, আমার মাকে আর আমার বোনকে ওই বাসায় রেখে যাই। সৌদি আরবে গেলে পরে সৌদি আরবে ওনার হোটেল আছে, মানে আসলাম ভাইয়ের হোটেল আছে, ওনার হোটেলের বিষয়ে আমারে দেয়। তা আমি ওখানে গিয়ে কাজ টাজ করি, ভালো টাকায় বেতন, প্রায় মাসে বাংলাদেশি টাকায় 60-65 হাজার টাকার মতো বেতন, মোটামুটি ভালোই। ওই সময় সৌদি আরবের অবস্থা অতটা ভালো না, খারাপের দিকে যাচ্ছে, বাট আমি যাওয়ার পর অবস্থা খুব ভালো। তো এর মধ্যে আবার ধরেন আসলাম ভাই বাড়িতে আসছে, মানে আমি সৌদি আরবে থাকা অবস্থা আসলাম ভাই বাড়িতে আসছে। তো আমার বউ তো আসলাম ভাইয়ের ওই মানে ওইখানে যায়, ঘরে যায়, যেহেতু আমার ওয়াইফকে সে বোন ডাকছে। এই ভিতরে ধরেন আমার মা আমার ফোন দিয়ে বলতে শুরু করছে যে তাজুল তোর বউর সাথে আসলামের অবৈধ সম্পর্ক আছে। আমি বলি যে মা এগুলো তুমি কি বলো? আসলামের সাথে আমার বউর অবৈধ সম্পর্ক থাকবে কেন? তুমি কি পাগল হইছো? আমার বউকে তো সে বোন ডাকছে। আমার মা বলে, আমার বোন বলে, হ্যাঁ আমরা নিজের চোখে দেখছি, তোমারে কি এমনি বিদেশ নিয়ে গেছে লক্ষ লক্ষ টাকা? এই সমাজে কেউ কাউরে 10 টাকা ধার দেয় না, আর তোমারে বেটা 4-5 লাখ টাকা খরচ করে সৌদি আরব নিয়ে গেছে, এমনি নিয়ে গেছে অবশ্যই তোমার বউরে পাওয়ার জন্য। এই আমার বউ নিয়ে আমার বোন আর আমার মা তখন বাজে কথাবার্তা আমার কাছে বলতে শুরু করছে। তা আমি চিন্তা করলাম এভাবে যেহেতু আমার নামে বলতে শুরু করছে, আমার বোনের নামে বলতে শুরু করছে, এগুলো আস্তে আস্তে কোনোদিন যদি আসলাম ভাইয়ের কানে যায় তাহলে তো আমি আর ওনার সামনে মুখ দেখাইতে পারবো না। আমি তো ওনার সামনে মুখ দেখাইতে পারবো না, আমার তো আত্মহত্যা করে মরে যেতে হবে। মানে আমার তখন এতটাই খারাপ লাগলো। পরে আমি আমার জমানো কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে পরে আমি আসলাম ভাই দেশে, আমি আসলাম ভাইরে বললাম ভাই আমি একটু জায়গা কিনবো, দেখেন না আশেপাশে কোথাও জায়গা পাওয়া যায় কিনা। পরে উনি এদিক সেদিক ঘোরাফেরা করে শহরের বাইরে, নোয়াখালী শহরের বাইরে গ্রাম সাইডে একটা জায়গা পাইছে। ওই জায়গাটার দাম হচ্ছে গিয়ে 8 লাখ টাকা, মানে 8 লাখ টাকা রাস্তার পাশে একটা জায়গা। পরে আমার কাছে এইতে আমি এত বছর ধরে বিদেশ করি, আমার কাছে ইনকাম মানে আমার জমানো আছে মাত্র 4.5 থেকে 5 লাখ টাকা, মানে টোটালি 5 লাখ হবে। পরে 3 লাখ টাকা আসলাম ভাই নিজের কাছ থেকে দিচ্ছে। আমি বলি আমি যে বিদেশ গেছি আমি কিন্তু আসলাম ভাইয়ের একটা টাকাও দিইনি, একটা টাকাও আসলাম ভাইকে আমি দিই নাই, বরং তিনি সম্পূর্ণ টাকা দিয়ে আমাকে বিদেশে পাঠায়। এবং এরপরে আমি জমি কেনার সময় উল্টা তিনি আরও 3 লাখ টাকা দেয়। 8 লাখ টাকা দেওয়ার পরে আমি ওখানে একটা জায়গা কিনে চারপাশে আসলাম ভাই নিজে বাউন্ডারি করে দেয়। মানে ওনার বোন, যেহেতু আমার বউকে সে বোন ডাকছে, নিজের টাকা দিয়ে চারপাশে বাউন্ডারি করে দেয়, এবং ওখানে 3টা রুম করে টিন সিস্টেম একটা বাড়িও বানিয়ে দেয়। তো আমার মা আর আমার বোনের কথা কি বলবো, আমি বলতে চাই না। মানে প্রতিটা মুহূর্তে আসলাম ভাইকে নিয়ে সন্দেহ, যে তোর বউর সাথে আসলাম ঘুমায়, তোর বউর সাথে আসলাম থাকে, মানে এইটা সেটা, মানে অনেক বাজে কথাবার্তা বলে। তা আমি কোনো কিছু বলি না, আমার মা আর বোনের কথা আমি কোনো কিছু বলি না। একটা পর্যায়ে ঘর সম্পূর্ণ হয়ে গেল, পরে আমি আমার মা আর বোন আমার বউরে বললাম যে তোমরা ওইখানে চলে যাও, ওই বাড়িতে তোমরা চলে যাও, তোমরা আর এখানে থাকার দরকার নেই। পরে আমাদের ভাড়া বাসা ছেড়ে তারা তখন ওই বাসায় চলে গেল। আমি তখন বিদেশ করছি একটানা প্রায় আপনার 6.5 বছরের মতো। এর মধ্যে আসলাম ভাই আসতে যাচ্ছে, উনি প্রতি বছরে যায় আসে। 6.5-7 বছরের মতো আমি বিদেশ করে আমার বউর ঘরে কোনো বাচ্চা কাচ্চা হয়নি। এই 6.5-7 বছরে আমার বউর উপরে আমার মা আর আমার বোন মিলে যে কী পরিমাণের নির্মম নির্যাতন করে আমি এগুলো বলে বোঝাতে পারবো না। আমার মানে বলতে খারাপ লাগে, এরকম গরম ডাল পর্যন্ত আমার বউয়ের গায়ে ঢেলে দেয় আমার আম্মা, গরম ডাল এতভাবে নির্যাতন করে। আমার বোন এক বিন্দু পরিমাণের কোনো কাজ করে না, কোনো ঘরের এক বিন্দু পরিমাণের কোনো কাজ করে না। আমার বোনের কাপড় চোপড়গুলো পর্যন্ত আমার বউয়ে ধুয়ে দেওয়া লাগে।
খাবার খাওয়ার পরে নিজের প্লেটটা নিজে ধোয় না, আমার বউ ধোয়া লাগে, এরকম খবরও কিন্তু আমি পাইতেছি। যাই হোক, একটা পর্যায়ে আমি বাড়িতে আসছি। বাড়িতে আসার পরেই মানে ছুটিতে বাড়িতে আসছি, আমি 4 মাসের ছুটি নিয়ে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমার আম্মা শুরু করছে, এই বেটিরে তালাক দে। কারে তালাক দিব? মনিরে তালাক দে। কেন মনিরে তালাক দিব? মনি একটা অবৈধ মেয়ে, ওই মনি আসলামের সাথে অবৈধ সম্পর্ক করছে, আমি দেখছি, তোর বোনে দেখছি, ওর সাথে সংসার করা যাবে না, ওর সাথে সংসার করা হারাম, ওরে তুই ছেড়ে দে। আমি বললাম, মা তুমি আসলাম ভাইয়ের মতো ফেরেস্তার মতো একটা মানুষকে নিয়ে বাজে কথা বলতেছো। আজকে যদি আসলাম ভাই না থাকতো, কই পাইতাম বাড়ি, কই পাইতাম ঘর, আমাদের তো কোনো কিছুই থাকতো না। আমার আম্মা ধরে একটা কথা বলতেছে, তোরে আমি যেটা বলছি তুই সেটা কর, তুই এই মুহূর্তে তোর বউরে বিদায় কর, তোর বউরে তালাক দিয়ে, তোর বউরে তালাক দিয়ে তুই নতুন করে বিয়ে কর। এই মহিলার সাথে আমরা এক ঘরে থাকবো না। এই মহিলার চেহারা দেখা হারাম, এর চেহারার দিকে তাকানো হারাম, ও জিন্না করছে, ও খারাপ কাজ করছে। মানে কি পরিমাণের বাজে কথা যে আমার বউকে নিয়ে বলতেছে, ভাই আমি এগুলো বলে বোঝাতে পারবো না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আমার বউ তখন প্রেগনেন্ট হয়। মানে আমি দেশে থাকতে অবস্থা আমি খবর পাই, এবং খবর পাওয়ার এই প্রেগনেন্ট হওয়ার কয়েক দিন পরেই একদিন রাতের বেলায় আমার বউ আমারে বলতেছে যে আমি একটু ওয়াশরুমে যাব। তো আমার সেদিন অনেক ঘুম আসছে, আমি বললাম যে তুমি যাও, আমি আসি। আমি রুমের মধ্যে ছিলাম, ও ওয়াশরুমে গেল, অনেকক্ষণ হয়ে গেল ভাই, ও আর ওয়াশরুম থেকে বের হচ্ছে না, মানে আসতেছে না। আমি তখন চিন্তা করলাম, হঠাৎ করে আমার ঘুম ভাঙলো। ভাঙার পর আমি বল কী রে, ও তো ওয়াশরুমে গেল, বাইরে গেল, তাই এতক্ষণ হয়ে গেল, ও আসতেছে না। এখন আমি তখন বেরোলাম, ঘর থেকে বেরোয়ার পরে দেখলাম যে চারদিকে গুটগুটে অন্ধকার। ওয়াশরুমটা আমাদের ঘরের একটু বাইরে ছিল। ওয়াশরুমের সামনে গিয়ে দেখতেছি ওয়াশরুমের দরজা খোলা, কিন্তু ওয়াশরুমের ভিতরে ও নাই, মানে ওয়াশরুমটা একদম শুকনা। তাহলে কোথায় গেল ও? এবার এদিক সেদিক খুঁজতেছে। আমাদের বাড়িটা মেইন রোডের পাশে ছিল আর কি, মানে এই পাশে আগে একটা কাঁচা রোড ছিল, এখন রোডটা পাকা হয়েছে, রোডের পাশেই বাড়ি। তা টিনের বাড়ি, অত মানে হাইফাই কোনো বাড়ি না, 4-5টা আবার ওয়াল করে দিছে আমার ওই আসলাম ভাই। পরে ওরে আমি আর পাই না পাওয়ার পর ওর নাম্বারে কল দিলাম, দেখলাম যে মোবাইল ঘরে বাজতেছে, মানে মোবাইল নিয়েও বের হয় নাই। হাতের মধ্যে একটা টর্চ লাইট নিয়ে বের হয়েছে, তো টর্চ লাইটটা কই সেটাও পাইতেছি না। পরে এরকম করে খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ করে আমার আম্মা তখন ঘর থেকে উঠছে। আমার আম্মা রুম থেকে বাইরেছে, বাইরিয়া বলে, কি আসলাম এখানে, তাজুল ওখানে দাঁড়ায় আসোস কেন? আমি তখন কিছু বলি না, কারণ মায়ের কাছে বললে তো মা আরও খারাপ কথা বলবে। আমি তখন আস্তে আস্তে ঘরের দিকে আসলাম। ঘরের দিকে আসার পরে চিন্তা করতেছে ও কোথায় যাইতে পারে। মোবাইল চেক দিলাম যে মোবাইলে কারোর সাথে কথা হয়েছে কিনা, দেখলাম মোবাইলেও কারোর সাথে কথা হয়নি। ফজরে আজান দিয়ে দিচ্ছে, আমি তখন ঘর থেকে বেরোই না, দরজা লাগিয়ে ঘরের ভিতরে বসে আছি। ঘর থেকে বেরোবো কীভাবে? এবং একটা পর্যায়ে আমি তখন সকালে আমার আম্মা ডাকতেছে, কিরে দরজা খোল, ঘরে কতক্ষণ থাকবে, তোর বউ কই, বেরোস না কেন? পরে আমি দরজা খুলছি, আম্মা তখন আমার বলে বাইরে আয়। আমি বাইরে যাই না, আম্মা তখন আমার ঘরে আসছে, আইসা বলে, কিরে মুনি কই? আমি বললাম, মা মুনি তো কালকে রাত্রি এমন। আমার আম্মা তখন একটা অট্ট হাসি দিয়া বলতেছে, তোরে বলছিলাম না রে বাবা, মায়ের কথা বিশ্বাস করলি না, মায়ের কথা শুনলি না, মায়ের কথা মানলি না, এবার প্রমাণ পাইছস তো তোর বউ কত খারাপ। খবর নিয়ে দেখ আসলামের সাথে পালাইছে। আমি তখন বললাম, মা তুমি কিসব পাগলের মতো কথাবার্তা বলতেছো? আসলাম ভাইয়ের সাথে পালাইছে? আসলাম ভাই তো এখনো সৌদি আরবে, আমার বউ আসলাম ভাইয়ের সাথে পালাবে কি করে? কি উল্টাপাল্টা কথা বলো। আমার আম্মা বলে, তাইলে মনে হয় আসলামে কোথাও নিয়ে লুকিয়ে রাখছে, এরপরে আইসা তোর বউর সাথে থাকবো। ঘড়ির কাটার সময় ভাই 10টা থেকে 11টা বেজে গেল। আমি তখন ওরে খুঁজতেছি এখানে সেখানে, আমাদের এলাকায় যেই অটো চলে বা রিক্সা চলে, সিএনজি চলে, ওদেরকে জিজ্ঞেস করি যে এই ঘটনা কেউ গেছে কিনা আমাদের বাড়ি থেকে। তারা কেউ বলে না ভাই, কাউরেই দেখি নাই, এই বাড়ি থেকে কেউ যায় নাই। এবং সেদিনে সারাটা দিন কেটে গেল, ওর কোনো খবর পাইলাম না। মাগরিবের আমি আবার আমার শ্বশুর বাড়িতেও ফোন দিই। আমার শ্বশুর বাড়িতেও, মানে আমার শ্বশুর মারা গেছে ওই সময়, আমার শাশুড়ি আছে, আমার শালারা আছে, শালারা বিয়ে করছে, ওদেরকে ফোন দেই। ওরা বলে যে না, আমার বোন তো আমাদের বাড়িতে আসে নাই। তারাও টেনশনে পড়ে যায়, তারাও তখন পাগলের মতো মনিরে খুঁজতে থাকে যে কোথায় গেল, কোন জায়গায় গেল, তারাও তখন খুঁজে পাচ্ছে না। আমিও খুঁজতেছি, তারাও খুঁজতেছে, সবাই চারদিক থেকে মানে হন্য হয়ে ওরে খুঁজতে নেমে গেলাম। কোথাও ওর কোনো ঠিকানা পাওয়া গেল না। এবং ওই দিন সন্ধ্যার সময় মাগরিবের আজানটা দেওয়ার সাথে সাথে হঠাৎ করে ভাই কোত্থেকে জানি একটা এমন মোটা আকারের কুকুর, এরকম কুকুর আমি আর আমার জীবনে দেখি নাই, মানে আমাদের বাড়িতে আমি কখনো দেখি নাই। আমাদের চারপাশে বাউন্ডারি করা, গেট লাগানো, গেটের ভিতরে এই কুকুর কোত্থেকে আসলো আল্লাহ মালুম। এত মোটা, মনে হয় যেন বাঘের মতো এক কুকুর, একদম নিশ কালো, মানে গাল একদম কালো, আইসা ঘেউ 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 করতেছে, খুব খারাপভাবে এরকম ডাকাডাকি করতেছে। এবং কুকুরের ওই ডাক দেখে আমার আম্মা তখন করলো কি, এতগুলা ভাত বলে করে নিয়ে কুকুরের সামনে ঢাইরে দিল। কুকুরও ভাতগুলোকে খাইতে আসে মজা করে। আমি তখন চিন্তা করলাম, বাড়ি এত রাতের বেলায় মানে কুকুর কেমনে ঢুকলো বাড়িতে। যাই হোক, এই নিয়ে চিন্তা করি সারাটা রাত কেটে গেল। এর পরের দিন সকালবেলা আমি তখন আইনের দ্বারস্থ হইলাম, থানায় গিয়ে অভিযোগ করলাম যে আমার বউরে পাওয়া যাচ্ছে না, অমুক রাতে আমার বউ নিখোঁজ হয়ে গেছে। তারা তখন তাদের মতো করে খোঁজখবর করতেছে। বিদেশে আসলাম ভাইরে ফোন দিলাম, আসলাম ভাই আমার বলে, বিদেশে আসে নিয়ে তুমি চিন্তা করো না, আমি তোমার টিকিট আরও পিস নামাই দিব, তুমি তোমার বউরে খোঁজো।
আমি ওরে খুঁজতে শুরু করলাম, ওরে আর পাইলামই না। পরে আমার শাশুড়ির কাছে আমি গেলাম একদিন। যাওয়ার পর আমার শাশুড়ি আমার বলে, বাবা রে, একটা কবিরাজের আশ্রয় নাও, কারণ তোমাদের ওই বাড়িটা তো একটা নতুন বাড়ি, ওই বাড়ি তো ওরকম করে বন্দনা দেওয়া হয় নাই। তা আমার নাকি কোনো জিনে টিনে নিয়ে গেল, রাতের বেলায় হয়তো চুল ছেড়ে দিয়ে উঠছে, তা তো একটা কবিরাজের কাছে যাও। আমি তখন ওই কবিরাজ খোনার এগুলোকে আমি বিশ্বাস করি না ভাই। আমি বললাম যে মা, আমি এইসব বিশ্বাস করি না, আপনি এইসবের কাছে আমার পাঠাইয়েন না তো। আমার শাশুড়ি আমার বলে, না রে বাবা, একটা কবিরাজের কাছে যাও, দেখো না, একটা কবিরাজের কাছে গেলে হয়তো ভালো কিছু হতে পারে, একটা কবিরাজের কাছে যাও। তাই শাশুড়ি যখন আমার এইভাবে ধরলো, পরে আমি একটা কবিরাজের কাছে গেলাম। যাওয়ার পরে পুরো ঘটনা কবিরাজকে বললাম, বলার পরে কবিরাজ চালান দিল, মানে জিন চালান দিল। জিন চালান দিয়ে বলতেছে যে আপনার বউ আপনার বাড়ির ভিতরেই আছে। তে আমার বউ আমার বাড়ির ভিতরে আছে, আমার বাড়ির মধ্যে তো কোনো বাগান নাই, কোনো গাছ নাই, ফালা নেই, তো আমার বউ থাকবে কই? বলে আপনি খুঁজে দেখেন। এরপরে কবিরাজের বাড়ি থেকে আইসা তখন আমি আমার বাড়িতে মানে হন্য হয়ে খুঁজতে শুরু করি, কি রে ও কোথায়? এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় ওরে খুঁজতেছি, কি মাটির নিচে খুঁজবো নাকি? আমি খুঁজে টুজে কবিরাজের কাছে আবারও গেলাম, যেয়ে বললাম যে কবিরাজ সাহেব, আপনি কি বলেন? আমার বউ আমার বাড়িতে, আমার বউ তো আমার বাড়িতে নাই। বলে, দেখেন আমার জিন বলতেছে আপনার বউ আপনার বাড়িতে আছে। আমি মায়ের ঘর, মায়ের বিটকিস, মায়ের মানে সব জায়গায় ওরে খুঁজতেছি যে মা লুকিয়ে রাখলো কিনা, না কোনো জায়গায় নাই, পাইলামই না। না পাওয়ার পরে কবিরাজরা আবারও গেলাম যে আপনি এগুলো কী বলেন? পরে আমার বলে, দেখেন আমার জিন আমাকে যেটা বলছে আমি আপনাকে সেটাই বলছি, এর বাইরে কোনো কিছু বলার ক্ষমতা নেই। তবে আপনি আরেকটা জায়গায় যেতে পারেন। আমাকে একটা ঠিকানা দিল, আমাদের নোয়াখালীতেই একজন মহিলা কবিরাজের ঠিকানা দিল যে আপনি ওখানে যান, ওখানে গিয়ে কথাবার্তা বলেন। আমি তখন আমার শাশুড়ি নিয়ে ওই কবিরাজের কাছে গেছি, মহিলা কবিরাজের কাছে। আর আমি যে এগুলোর কাছে যাচ্ছি, আমি তো আমার মায়ের কোনো কিছু বলতেছি না, কারণ আমি আমার শাশুড়িকে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছি। এটা শুনতে পেলে তো মা তেলে বেগুনে রেগে উঠবে যে কেন আমি আমার শাশুড়িকে নিয়ে ঘুরতেছি, কেন শাশুড়িকে নিয়ে যাচ্ছি। মা তো খারাপ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে, এই জন্য মাকে বললাম না। তা ওই মহিলার কাছে যাওয়ার পরে মহিলা আমাকে বলতেছে, বাইরে আপনার ওয়াইফ আপনার বাড়ির মধ্যেই আছে। আমার আবার বলে আমার বাড়ির মধ্যে আছে, তা আমার বাড়ির মধ্যে আমার ওয়াইফ কই থাকবে? পরে কোনো একটা প্রাণীর রূপে আপনার বাড়ির ভিতরে আছে, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে কোনো একটা প্রাণীর রূপে মানে? বলে, আপনি কি নতুন করে কোনো প্রাণী আপনার বাড়িতে দেখতে পাইছেন যেটা এর আগে কখনো দেখেন নাই? বলি, হ্যাঁ, একটা কালো কুকুর দেখতেছি, কুকুরটা অনেক মোটা, এরকম কুকুর আমার বাড়িতে আগে আমি কখনোই দেখি নাই। তা কুকুরটা কোত্থেকে আসছে আমি জানি না, কিন্তু আমার মা ওই কুকুরটাকে খাবার দাবার করায়, কুকুরটাকে ভালো রাখে। ওই মহিলা আমাকে বলতেছে, খবরদার ওই কুকুরকে আপনি একটা ফুলের টোকাও দিয়েন না, কুকুরকে মারার চেষ্টা করেন না, কুকুরকে মারলেই আপনার বউ মারা যাবে। মনে রাখবেন, এই কুকুরটাই এখন আপনার বউ, এই কুকুরের মধ্যে আপনার বউ লুকিয়ে আছে। আপনার মনে করেন যে আপনার বউটাকে কুকুর বানিয়ে ফেলা হয়েছে। আমি বললাম, আপনি কি বলেন এগুলো? বলে, হ্যাঁ, আপনার মা, আর ডিরেক্টলি আমার মায়ের কথা বলে যে আপনার মা আপনার বউকে ব্ল্যাক ম্যাজিক করছে, কালো জাদু করছে, এবং কালো জাদু করে আপনার মা আপনার বউকে লুকিয়ে রাখছে, এবং আপনার বউ আপনার বাড়ির আশেপাশে ঘুরে কিন্তু আপনারা দেখেন না, আপনাদের বাড়ির মধ্যে ঢুকতে পারে না এই কুকুরটার কারণে। এই কুকুরটা ওই মহিলাটাকে ঢুকতে দেয় না, বাড়ির আশেপাশে আসলে এই কুকুরটা তারা কামড়াইয়া ধরে। আপনি কিন্তু কুকুরটারে মাইরেন না, কারণ কুকুরটারে মারলে আপনার বউয়ের বড় ক্ষতি হয়ে যাবে। আপনি দেখেন অন্য কোনোভাবে কুকুরটা আপনার বাড়ি থেকে সরানো যায় কিনা, কিন্তু কুকুরের গায়ে হাত তুলবে না। মনে রাখবেন, কুকুরকে আপনি একটা আঘাত করা মানে আপনার বউয়ের গায়ে সে আঘাত লাগা। আমি তখন বললাম, তাহলে যে আমার মা কুকুরটারে খাবার দেয়, কুকুরটার যত্ন করে, এটা কেন করে? তা ওই মহিলা আমারে বলে, যাই দেখেন আপনার মা সবসময় কুকুরটারে বাসি খাবার খাওয়ায়, পচা খাবার খাওয়ায়, এবং খুব নোংরা খাবার খাওয়ায়, আপনি গিয়ে দেখেন। আমি বললাম যে তাই নাকি? বলে, হ্যাঁ। পরে আমি বললাম যে কোনোভাবে কুকুরটাকে বিদায় করা যায় কিনা বাড়ি থেকে, এটা চেষ্টা করেন। পরে আমি আসছি বাড়িতে আসার পর দেখলাম ঠিকই, ধরেন আমার মা 3 দিন 4 দিনের পচা ভাত, মানে গান্দা ভাত, মানে ঘরের মধ্যে যত মানে পচা জিনিস আছে সবাই কুকুরটারে খাওয়ায়। তাই মারে বললাম যে মা, এই কুকুরটা তুমি হঠাৎ করে কোত্থেকে আনলা? মা বলে, আমিও তো জানি না কোত্থেকে আসছে, কালো কুকুর বাড়িতে থাকা ভালো, জিন পরিরা ঢুকলে পাহারা দেয়, এই জন্য কালো কুকুরটা রাখছে। অনেক দিন পর্যন্ত দেখলাম কুকুর আছে, একটা কুকুর যদি বাড়ি থেকে বিদায় না হয় তারে কেমনি বিদায় করব? আমি তো তারে মারতেও পারবো না, তার গায়ে হাত তুলতে পারবো না, এই তো কুকুর। আমি তারে বললেই কি সে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে? সে তো যায় না। প্রায় 3-4 দিনের মতো চেষ্টা করি, আমি কুকুরটাকে বের করতে পারি না। পরে আমি মহিলার কাছে আবারও যাই। যাওয়ার পরে মহিলারে বললাম যে আমি তো কুকুরটারে বের করতে পারি না। তিনি আমাকে বলে যে আপনি বাড়িতে যান এবং বাড়িতে গিয়ে আপনার এলাকাতে খবর লাগান যে কোথাও কোনো মানুষ মারা যায় কিনা। যদি কোনো মানুষ মারা যায়, সেই মানুষটা মারা যাওয়ার 12 ঘন্টার মধ্যে, যখন মানুষটাকে দাফন করা হবে তখন থেকে 12 ঘন্টার মধ্যে ওই মানুষের দাফনের কাপড়ের একটা অংশ এবং ওই মৃত মানুষের চুল, তার মাথায় যদি চুল থাকে একটা চুল, আর যদি চুল না থাকে তাহলে শুধুমাত্র তার দাফনের কাপড়ের একটু অংশ কাইটা আমার আইনে দেন, বাকিটা আমি করবো, এই কুফুরে আমি কাটবো।
আমি তখন বললাম এলাকাতে আসলাম, আসার পরে এরকম ৮-৯ দিন কেটে গেল, কোনো মানুষ মারা যাওয়ার কোনো খবর পাইলাম না। ৮-৯ দিন পরে হঠাৎ করে খবর পাইলাম একটা লোক মারা গেছে, সে বিদেশ থেকে তার লাশ আসতেছে। সে কুয়েত না কোন দেশে থাকতো, মারা গেছে, তার লাশ আসতেছে বিদেশ থেকে, ওইটা দাফন করা হবে। তো এটা তো পুরান মরা। আমি তখন ওই কবিরাজ মহিলার কাছে গেলাম, গিয়ে বললাম যে এরকম এরকম ঘটনা, এখন আমি যদি ওই লোকের দাফনের কাপড়ের অংশ অথবা চুল নেই তাহলে কি হবে? মহিলা বলে সমস্যা নাই, দাফন হওয়ার 12 ঘন্টার মধ্যে যদি আপনি নিতে পারেন তাহলে ভালো। পরে ওই বেটা লাশ তখন বিদেশ থেকে আনছে, আনার পরে দুপুরে আনা হয়েছে বাড়িতে, সবাই দেখলো। দেখার পরে যেহেতু বিদেশি লাশ, তারা বিকেলের মধ্যে লাশটা মাটি দিয়ে দেয়। বিকেলে লাশটা মাটি দেওয়ার পর আমি তখন আস্তে আস্তে কবরস্থানের দিকে হাঁটতে থাকি, যে কবরস্থানে যাব এবং সেখান থেকে আমি লাশের মাথা থেকে চুল আনবো আর আমি দাফনের কাপড় আনবো। অনেক সাহস নিয়ে ভাই আমি কবরস্থানে ঢুকলাম। মানে কবর খুঁড়তেছি, এরকম কবর খুলতে কবরটা খোলার পরে আমি কবরটা যখন বাঁশটা সরাইলাম, আমি তখন দেখতে পাই যে কবরের ভিতরে কালো কুকুরটা বসে আছে। এবং আমি জাস্ট কবরের দিকে তাকানোর পরে বাঁশগুলো সরানোর পরে ঘেক করে একটা মানে আমার একটা যে মারছে, আমি জায়গার মধ্যে অজ্ঞান হয়ে গেছি, একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছি। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে দেখলাম যে আমার যখন জ্ঞান ফিরে তখন অনেকগুলো মানুষ কবরস্থানে, অনেক মানুষ, তারা সবাই আমারে বাইন্দা রাখছে। মানে আমার এই জ্ঞান ফেরার পরে আমারে বাঁধতেছে। আমার বলে তুই এখানে কেন আসছিস? লাশ চুরি করার জন্য আসছিস, বিদেশে মারা গেছে তো, তুই লাশ চুরি করার জন্য আসছিস। এবং এই লোকটা নাকি বিদ্যুতের ইয়েতে মারা গেছে, তা বলে তুই মনে কর লাশ চুরি করার জন্য আসছিস। আমার এই বাইন্দা দিল মায়ের, এমন মারছে আমারে। এবং আমার মা আমার বোন এদেরকে পর্যন্ত খবর দিল। আমার মা বোন ক্ষমা টমা চাই আমারে নিয়ে গেল। কিন্তু 1 দিন 2 দিন নয়, দীর্ঘ 1 মাস 21 দিন আমি হসপিটালে ছিলাম। এবার বুঝতে পারেন কি মারা আমাকে মারছে। 1 মাস 21 দিন পর্যন্ত আমি হসপিটালে টানা ভর্তি। 1 মাস 21 দিন পরে আমি মোটামুটি একটু সুস্থ হই হসপিটালে। সুস্থ হওয়ার পর আমি তখন বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমি তখন আর কি করব, ওই মহিলার কাছে যাই। মহিলা আমাকে বলে যে দেখেন আমার যেই সীমা রেখা ছিল, মানে যতদিনের ভিতরে আমি আপনার বউকে আইনা দিতে পারতাম, এতদিন ওভার হয়ে গেছে, এখন আর আমার পক্ষে কোনো কিছু করার নাই, আমি আপনার বউকে আর আনতে পারবো না। তবে হ্যাঁ, যদি আপনি ওই কুকুরটাকে মারেন তাহলে মনে রাখবেন যে আপনার বউ মারা যাবে, কুকুরে কিন্তু মারতে পারবেন না। তো আমি বললাম যে এই কুকুরকে তো আমার মাও মারতে পারে, আমার বউকে যদি মেরে ফেলার পরিকল্পনা থাকে। বলেন আপনার মা যদি মারে তাহলে কিন্তু আপনার বউ মারা যাবে না, শুধুমাত্র এটা আপনার নামে করা হয়েছে। আপনি যদি ওই কুকুরটাকে মেরে ফেলেন তাহলেই কিন্তু আপনার বউ মারা যাবে। আর আমার মা প্রতিদিন আমারে বলে কুকুরটাকে মাইরা ফেল, কুকুরটাকে মাইরা বাড়ি থেকে বিদায় কর। সে খাওয়ায়, সে আদর করে, সে যত্ন করে। আবার সেই বলে যে কুকুরটারে মাইরা বাড়ি থেকে তুই বিদায় করে দে, বাড়ির মধ্যে কুকুরটারে রাখিস না। সেই আমাকে এগুলো বলে, আমাকে মারার জন্য লাঠি দেয়, সোটা দেয়। আমাকে বলে যে তুই এই ব্রেডের ভিতরে বা বনের ভিতরে এই সুই ঢুকে কুকুরটারে খাওয়াই দিটা মারা যাবো। আমি বলি আমি খাওয়াবো কেন, তুমি খাওয়াই দাও। কিন্তু আমার মা খাওয়ায় না, তার হাতে কিন্তু সে খাওয়ায় না, শুধু আমার হাতে মারার জন্য সে চেষ্টা করতেছে। তো যখন হসপিটাল থেকে আসলাম, আসার পরে চিন্তা করলাম আর কী করবো, জীবনের তো সব কিছুই চলে গেল, এখন তো আর এই জীবন আর কোনো রকমের নাই। তখন কান্নাকাটি করতে করতে একদিন আমি, আমাদের এলাকাতে লোক আছে, মানে কিছু লোক আছে, তারা ইজতেমায় যায়। আমাদের এলাকাতে ইজতেমা বলতে আপনার ওই যে তাবলিগ আছে না, তাবলিগ জমাতে যায়। তো ইনারা একদিন আমারে বললো যে ভাই আপনার বউর তো এই ঘটনা, আপনি আমাদের সাথে তাবলিগে যাবেন কিনা? আমার তাবলিগে নিয়ে গেল। তো আমি তখন তাদের সাথে বললাম যে ঠিক আছে ভাই, আমি তাবলিগে যাব, দেখি তাবলিগে গিয়া কোনো কিছু হয় কিনা। তো তাবলিগ জমাতে গেলাম। যাওয়ার পরে সারাদিন আমরা হেঁটে হেঁটে মানুষদেরকে দাওয়াত দিই যে ভাই আসেন, নামাজের জন্য আসেন, ইমানের জন্য আসেন, আল্লাহর পথে আসেন, এবং রাতের বেলা আমরা একসাথে ঘুমাই। এরকম করে 3 দিন 4 দিন আমি তাবলিগে ছিলাম। 4 দিন পরে একদিন রাতের বেলায়, ওরা কিন্তু মসজিদে ঘুমাইতো না, মানে মসজিদেই ঘুমাইতো কিন্তু বারান্দায় ঘুমাইতো, ভিতরে না। তা আমি মসজিদের ভিতরে আপনার নামাজ পড়লাম। রাত্র কয়টা বাজে এটা কিন্তু আমার আর মনে নাই। আমি নামাজ পড়তেছি, নামাজ পড়ে শুয়ে গেছি। শুয়ে আমি এই নামাজের মধ্যেই কান্না করতেছি। নামাজের মধ্যেই শুয়ে কান্না করতেছি। কান্না করতে করতে কান্না করতে করতে হঠাৎ করে আমার কাছে মনে হলো কেউ একজন এসে মনে হয় আমার মাথায় হাত বুলাই দিতেছে। পরে আমি উঠলাম, উঠে দেখি যে একজন লোক একদম সাদা পাঞ্জাবি পরা, মুখের মধ্যে দাড়ি, আমার বলে কী ব্যাপার ভাই, কাঁদতেছেন কেন? তো যেহেতু আমরা একটা নতুন মসজিদে আছি, আমরা তো কাউরে চিনি না, বিভিন্ন ধরনের লোকের এই মসজিদে আসে যায়, তো আমরা তো ওভাবে কাউরে চিনি না। তো আমি তখন বললাম যে বাইরে কান্না করতেছি মনের দুঃখে। পরে বলে কী হয়েছে? মনের দুঃখ যদি অন্যের কাছে বলেন তাহলে হালকা হয়। পরে আমি একটু লোকটারে জাস্ট সংক্ষেপে একটু বলছি। বলার পরে তিনি আমারে বলে, পকেট থেকে একটা কাগজের টুকরা বের করলে, এরকম কাগজের টুকরাটা বের করে আমারে বলতেছে যে আমি তো আসলে কোনো হুজুর না, বা বড় কোনো অলি না, দরবেশ না, বা কোনো কিছুই না। আপনি এই জিনিসটার মধ্যে একটা জিনিস লেখা আছে, বাংলায় জিনিসটা লেখা ছিল
বললো এইটা আপনি পড়বেন, পরে যখনই কুকুরটাকে দেখবেন আপনি এই দোয়াটা পরে কুকুরটারে ফু দিবেন, এই দোয়াটা পরে কুকুরটারে ফু দিবেন, এবং কুকুরটারে ফু দিলে আমার কাছে মনে হয় যে আল্লাহ মনে হয় আপনাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। আমি তখন বললাম যে ভাই কি বলেন, রক্ষা পাবো তো? বলে হ্যাঁ, আমার মন বলতেছে যে এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি রক্ষা পাবেন। এই কথা বলে লোকটা তখন চলে গেল, মানে নামাজ পড়ে বারান্দা দিয়ে বেরিয়ে চলে গেছে। আমি তখন মানে এটা হাতে নিলাম, হাতে নেওয়ার পর আমি তখন আস্তে আস্তে করে মানে মসজিদের গেটের দিকে আসলাম, যে লোকটা চলে গেছে। আমার বাকি ভাই, আমরা তখন 6 জন ছিলাম, বাকি 5 জন তো ঘুমিয়ে আছে। আইসে দেখি যে বারান্দার মধ্যে 5 জন ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ করে আমি গেটে তাকায় দেখি যে গেটের ভিতর দিয়ে তালা মারা। তা গেটের ভিতর দিয়ে তালা মারা দেখে আমি চিন্তা করলাম যে লোকটা আসলো কোত্থেকে, গেটের ভিতর দিয়ে যদি তালা মারা থাকে তাহলে কীভাবে ঢুকলো। পরে ভাবলাম যে হয়তো ওদের মাঝে কাউকে ডাকছে ঘুম থেকে, তাদেরকে জাগায় সম্ভবত বের করছে, এবার মনে হয় তালা মারছে। আমি তখন ওনাদেরকে ডাকলাম যারা শুয়ে আছে, ভাই একটু উঠেন তো, কথা আছে। এরা তখন উঠছে, ওইটা বলে কি ভাই? আমি বললাম আপনারা কি গেট খুলছেন? একটা লোকের গেট খুলে বাইর করে দিয়েছেন? বলে না, আমরা তো মসজিদের গেট খুলি নাই, আমরা তো অনেক আগে রাত 10টার দিকে মসজিদের গেট লাগাই দিছি। আর আমি ঘড়িতে টাকায় দেখতেছি রাত তখন বাজে 2টা, আমার ঘড়িতে রাত বাজতেছে 2টা, ওনারা নাকি 10টার দিকে তালা মেরে দিছে। তা 10টার মধ্যে যদি তালা মেরে দেয় তাহলে রাত 2টা বাজে মসজিদে একটা লোক ঢুকলো কেমন করে এবং বের হলো কেমন করে? আমি তখন এই লোকগুলারে কোনো কিছু বলতেছি না করার পরে সকাল পর্যন্ত অপেক্ষা করলাম। সকাল হওয়ার পর আমি তখন এই কাগজটা নিয়ে দৌড়ে বাড়ির দিকে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি তখন এই কুকুরটাকে দেখে দোয়াটা পড়তে শুরু করলাম, দোয়াটা মুখস্থ করলাম, পইরা কুকুরটারে দেখলে আমি তখন এই দোয়াটা পড়ি আর ফুঁতে, এবং প্রতিটা ফুঁতে কুকুরে এমন করে চিৎকার করে আমার দিকে তাকায় চোখগুলো এত বড় বড় করে আমার দিকে তাকায় চিৎকার করে আমার দিকে খুব চিৎকার করে। এইভাবে 3বার 4বার, মানে আমি তো সারাদিন ওই কুকুরটার আমি দোয়াটা পরে ফুঁ দিছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে ভাই এরপরের দিন সকালবেলা আমি কুকুরটার আর দেখতে পাচ্ছি না। আমার বাড়ির গেট লাগানো, আমার বাড়ির গেটে তালা মারা, এই কুকুর বের হইলো কেমনে, মানে ঢুকছে কেমনে এবং বের কেমনে হইলো আল্লাহ পাক ভালো জানে। এই কুকুর আর মানে এই কুকুরকে কী করলাম, আমি আর কুকুরটারে দেখি না। বাড়ির আশেপাশে আমার আম্মাও কুকুরে খুঁজতেছে, আমিও খুঁজতেছি, আমি দেখি না। এরকম করে সকালবেলা কুকুর খুঁজতে হঠাৎ করে ভাই আমি দেখি আমার বউ আমাদের বাড়ির পাশেই একটা কোনা দিয়া এরকম হাঁটতেছে, একটা ময়লা কাপড়, মানে যে কাপড়টা পরে ঘর থেকে বেরোইছে আজ থেকে অনেক মাস আগে, ওই কাপড়টা পরে হাঁটতেছে। আমি দেখে যে ওরা জড়ায় ধরছি, মাথার চুল এলোমেলো। আমি বলতেছি তুমি এখানে কেন? ও বলে আমার বাড়িতে নিয়ে যাও, আমাদের বাড়ি কই? বললাম আরে তুমি এখানে কেন, বাড়িতে আসো। আমি ওরে দৌড়ে বাড়ির মধ্যে আনলাম, আনার পরে মা তো ওরে দেখে অবাক। আমি ওরে গোসল করাইলাম, খাওয়া দাওয়া করাইলাম, আমি বলতেছি কই ছিলে এত মাস? ও বলে আমি জানি না, আমি শুধু রাতের বেলায় ঘর থেকে বেরোইছি, বেরোয়ার পরে একটা কালো কুকুর দেখছিলাম, কালো কুকুরটা দেখে আমি অজ্ঞান হয়ে গেছি। এবং আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি যে আমি একটা রাস্তার পাশে আছি। তা রাস্তার পাশে আমি রাস্তায় হাঁটতেছি, আমি কোনো মানুষ দেখি না, আমি কোনো মানুষ দেখি না। আমি অনেক দিন রাস্তার পাশে হাঁটতেছি, আমার কোনো খিদেও লাগে না, আমার কোনো তৃষ্ণাও লাগে না, আমার কোনো ঘুমও আসে না। আমি শুধু রাস্তায় হাঁটি, কিন্তু আমি আমার বাড়ি খুঁজে পাই না, কোনো মানুষ দেখি না, কোনো রাত হয় না, অন্ধকার হয় না। দিনের মধ্যে আমি হাঁটতেছি কিন্তু কোনো মানুষ নেই, শুধু রাস্তা দেখতে পাই কিন্তু কোনো ঘর খুঁজে পাই না। পরে বাড়িতে আনার পরে আমার শাশুড়িরে খবর দিলাম। আমার শাশুড়ি আমার বউয়ের সেবা যত্ন করলো। এরপরে আমি আমার মাকে আর আমার বোনকে এই বাড়িতে রেখে আমার বউকে আমি আমার বাপের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির কাছে পাঠিয়ে দিলাম। এরপরে নতুন করে আমার জন্য আবারও আসলাম ভাই ভিসা পাঠাইলো, আমি চলে গেলাম। আমার বউয়ের পেটে যে বাচ্চাটা ছিল এটা নষ্ট হয়েছে। এরপরে 15 দিন থেকে আমি পুনরায় আবারও বাংলাদেশে আসছি। আসার পর আমার বউর সাথে থাকলাম। আমার বউ তখন আবারও বেবি কনসেপ্ট করে, এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার এখন 3টা সন্তান আছে, মানে আমার 3টা মেয়ে সন্তান। তো আল্লাহ নাকি যদি কোনো বান্দার উপরে খুশি হয়, প্রথম তাকে একটা কন্যা সন্তান দেয়, আরও খুশি হলে আরেকটা কন্যা সন্তান দেয়, আরও খুশি হইলে একজন ব্যক্তিকে আল্লাহ 3টা কন্যা সন্তান দেয়। আল্লাহ আমাকে 3টা কন্যা সন্তান দিয়েছে। আমি আমার সন্তানগুলোকে দিনই লাইনে পড়াশোনা করাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন। এবং আমার বউ আমরা দুজনে হজ করেছি। আমার আম্মাকে, আমার বোনকে আমি হজের চেষ্টা করেছি, কিন্তু তারা হজ করেনি। আমার বোন এখনও বিয়ে বসেনি, বাট আমি আমার বোনের সম্বন্ধে আর মায়ের সম্বন্ধে কিছু বলতে চাই না। যতটুকু বলেছি তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। এবং আপনাকে গল্পটা বললাম, যদি আপনি মনে করেন আমার গল্পটা প্রচার করবেন। আপন ভাই আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। সৌদি আরব থেকে তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম। বাইরে ভাই কী যে পড়লাম, মানে নিজেরই ভয় লেগে গেল শেষের দিকটাতে এসে। যাই হোক, আল্লাহর কি কুদরত দেখেন। আলহামদুলিল্লাহ আমি অসুস্থ, আমার গায়ে মনে হয় 100-র উপরে জ্বর আছে, আমি কথা বলতে পারতেছি না। খুব কষ্ট করে গল্পটা রেকর্ড করেছি এবং গল্পটা খুব ভালো লেগেছে, সে ভালো লাগা থেকেই গল্পটা রেকর্ড করা। এবং আসলাম ভাইয়ের জন্য দোয়া রইল। আসলাম ভাই পাশে না থাকলে হয়তো তাজুল ইসলাম কখনোই এই জায়গায় যেতে পারতেন। এবং সর্বোপরি অবাক হয়ে গেলাম ওই মসজিদের কথা, অবশ্য একটা জিন ছিল, জিনে হয়তো নামাজ পড়তে আসছে
আয়শা দেখছে যে লোকটা কান্না করতেছে, আয়শা তারে এই জিনিসটা দিয়ে গেল। আমি তাজুল ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে যে কাগজটা দিয়ে গেছে এই দোয়াটাকে আমাকে একটু বলতে পারেন? উনি বলে ভাই আমি এটা আর বলতে চাই না, এই দোয়াটা আমি কাউকেই বলতে চাই না। এবং তিনি এটা আমি বলতে ভুলে গেছিলাম গল্প শেষে, তাকে স্বপ্নে দেখাইছিল যে দোয়াটা যদি তিনি কাউকে না বলে তার বুকে পাওয়ার পরে বেশ কয়েকদিন পরে তাকে স্বপ্নে দেখাইছিল যে তুমি এই দোয়াটা কারো কাছে বইলো না বা এই দোয়াটা নিয়ে কারোর সাথে শেয়ারও করে না। এরপরও তিনি আমার কাছে বলেছে এবং বলেছে ভাই বাস্তবতার খাতিরে আপনাকে বলেছি কিন্তু দোয়াটা বলতে চাই না। তো দোয়াটা তিনি বলেনি, এটা হয়তো আল্লাহর কোনো একটা রহমতের দোয়া হতে পারে। এবং যাই হোক, দোয়া আমি না শুনি কিন্তু তিনি যে এই বিপদ থেকে রক্ষা পেয়েছে, আল্লাহ যে তাকে রক্ষা করেছে, সে যে তার বুকে ফিরে পেয়েছে, এটাই আসলে অনেক বড়। আপনি চিন্তা করেন যে অনেকগুলো মাস, তাজুল ভাইয়ের হিসাবে প্রায় 4 থেকে 5 মাসের মতো তার বউরে সে খুঁজে পায় না। এই 4-5 মাস তার বউ মনি আক্তার বলে সে কোথাও, আমি কিন্তু মানে এই বিষয়টা নিয়ে মনি আক্তারের সাথেও কথা বলেছি, আমাকে তাজুল ভাই নাম্বার দিয়েছে তার ওয়াইফের। বাস্তবতার জন্য তার ওয়াইফের সাথে কথা বলি, তার ওয়াইফ আমাকে সেম কথা বলে যে ভাই আমি কোনো খাওয়া দাওয়া করি নাই, কোনো ঘুমাই নেই, আমি শুধু রাস্তার মধ্যে হাঁটছি, আমি মাইলের পর মাইল রাস্তা দেখতে পাচ্ছি কিন্তু আমার বাড়ি আমি খুঁজে পাচ্ছি না, রাস্তায় কোনো মানুষও পাচ্ছি না যে কাউকে জিজ্ঞেস করবো। অবাক করার মতো একটা গল্প, এবং একেই বলে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক। তবে এভাবে যদি চলতে থাকতো একটা সময় কিন্তু মনি আক্তার মারা যেত। হয়তো তাজুল ভাইয়ের ভালোবাসার কারণে মনি ফিরে আসে। গল্পটা ভালো লাগলো, আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং তাজুল ভাইকে নিয়ে কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।